Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সপ্তাহান্তে আরো একবার রবিবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এবং এই যাহা বলিব সত্য বলিব মাস শেষের যাহা বলিব সত্য বলিব সেহেতু এটা হচ্ছে জেবিএসবি আনসেন্সর্ড। এবং জেবিএসবি আনসেন্সর্ডে আজকে কে বসছেন লাখ লাখ জনতার মুখোমুখি আমরা শুরুতেই জানবো। আর জেবিএসবি আনসেন্সর্ডে অন্যান্য সেগমেন্টগুলো থাকে না, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা গল্প এখানে উঠে আসে, কনফেশন এখানে উঠে আসে, যা রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ। এই মুহূর্তে যে কথাটি বলতে চাই, জেবিএসবি আনসেন্সর্ডের গেস্ট এবং একই সাথে জেবিএসবি আনসেন্সর্ডের লিসনার যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে, বাংলাদেশের রেডিও ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো ছিল যাহা বলিব সত্য বলিব, স্টিল ইট ইজ। এবং আমাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ছিল যাহা বলিব সত্য বলিবর একটি বই বাজারে বের করা। আপনারা জানেন যে হ্যালোইড 920 তিনটি বই বাজারে এসছে, কিন্তু এখন পর্যন্ত যাহা বলিব সত্য বলিবর কোনো বই বাজারে আসেনি। কিন্তু এই প্রথম আপনাদের চাওয়াতে, আপনাদের চাপাচাপিতে আমরা একটি বই বাজারে আনছি যাহা বলিব সত্য বলিবর, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই, এবং যে বইটি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং সেজন্য ফোন করতে হবে রকমারি.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, রকমারি.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আরজি কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ওকে, জেবিএসবি আনসেন্সর্ডে আজকে বসছে সাগর। আমরা একেবারে শুরু থেকেই জানতে চাই কি হয়েছে, কেন হয়েছে এবং সেটার পরিণতি বা কি হয়েছে। হ্যাঁ, বলা শুরু করুন। ছোট থেকে অনেক দুষ্টুমি করতাম, গাছে প্লাস হচ্ছে নদীতে সাঁতার প্লাস এগুলা অনেক বেশি দুষ্টুমি করতাম আর কি। তো এই জন্য বাবা অনেক মারত, প্লাস হচ্ছে ফ্যামিলি অন্য সদস্যরা মানে অনেক শাসন করতো। বাট আমি ফ্রেন্ডদের মধ্যে মানে ওদেরকে বেশি করতাম, প্রায়োরিটি দিতাম আর কি। মানে আপনি ফ্রেন্ডদের সাথে ঘুরতে ফিরতে আপনি বেশি পছন্দ করতেন, যতই মার খান না কেন। ওই সময় কি বাবা বাড়িতে থাকতো নাকি দেশের বাইরে? আমার আব্বু 2001 সালে দেশের বাইরে চলে যায়। 2001 সালে? জি। ওকে, ঠিক আছে। আপনার বয়স কত এখন? আমার বয়স 26 রানি। তার মানে তো আপনি অনেক ছোট থাকতে চলে যায়। অনেক ছোট থাকতে। তো আপনার বাবা যখন দেশের বাইরে চলে যায় তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি পড়ালেখা করি না এই সময়, একদম ছোটবেলায়। হ্যাঁ। আচ্ছা, তারপর? আমি অনেক বড় হয়ে তারপর স্কুলে যাই। ওকে। হ্যাঁ, আমার গ্যাপ ছিল আর কি। ফ্রেন্ডদের সঙ্গে মিশতেন? হ্যাঁ, অনেক মিশতাম। মানে পড়ালেখা আমার কাছে ভালো লাগতো না টোটালি, শুধু খেলা তার প্লাস হচ্ছে বন্ধুদের সাথে মানে আড্ডা দেওয়া খুব বেশি ভালোবাসতাম। দুষ্টুমি ফাজলামো করতাম, তো পড়ালেখার দিকে ওরকম মন বসতো না। তারপরও আম্মু মানে বকা দিয়ে ঠিক আছে স্কুলে ভর্তি করা দিচ্ছে মনোহরদী পাইলটে। ওখানেও আমার গেপ গেছে, আমি যাই না স্কুলে ওরকম আর কি। পড়ালেখার প্রতি কোন রকম ছিল আগ্রহ নাই। হ্যাঁ, আগ্রহ ছিল না। অনেক দুষ্টুমি করতে ভালোবাসতাম। তো আমি অনেক স্কুল অনেক ফাঁকি দিছি। যেমন ধরেন আমি স্কুলের কথা বলে আমি বের হয়েছি বাসা থেকে, স্কুলে না গিয়ে দেখা গেছে ওই যে রাস্তার মেইন রোডের সাথে জাম গাছ থাকতো, সেই জাম গাছ থেকে মানে জাম পেরে খেতাম। আমি জাম গাছ থেকে পড়েও গেছিলাম। গাছে গাছে থাকতেন? হ্যাঁ, গাছে গাছে থাকতাম সর্বক্ষণে। ওকে। এরকম স্কুল অনেক ফাঁকি দিছে। মানে আমি বলে যেতাম যে স্কুলে যাচ্ছি, কিন্তু স্কুলে না গিয়ে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর আবার বাসায় চলে আসতাম। বইগুলা কি করতাম মানে রাস্তার পাশে যে ঝোপ থাকতো এখানে আমি রেখে দিতাম, লুকায় রাখতাম। হ্যাঁ, লুকায় রাখতাম। তো
প্রতিদিনই এরকম করলে কোনো না কোনোদিন তো অবশ্যই ধরা খাবো। এবং তো স্কুলের টিচারও আমি যাচ্ছি না, তো বাসায় আমার গার্জিয়ানকে ডাকাইছে যে আপনাদের সন্তান তো স্কুলে আসছে না, তো ফেল করবে, তো এই জন্য অনেক শাসন করতো বাসা থেকে। তো ক্লাস 7-এ ওঠার পর আমার একটা মেয়েকে খুব ভালো লাগে, নাম হচ্ছে সোহাগী। মানে ও পড়তো হচ্ছে ক্লাস 6-এ, আমি ক্লাস 7-এ। স্কুলে আসতো, আমিও যেতাম, খুব ভালো লাগতো। তো আমি বলতে পারতাম না। পরে আমি সাইকেল কিনছিলাম একটা, ওই স্কুলে আসার জন্য। ওই সাইকেলের পিছনে আমার নাম দিয়েছিলাম সোহাগ, ঠিক আছে, মানে ওর নামের সাথে নাম মিলানোর জন্য আর কি। এইভাবে ক্লাস 7 আমার কেটে যায়। ও ক্লাস 7-এ উঠে, আমি ক্লাস 8-এ উঠি। 8-এ ওঠার পর আমি ওকে বলি ফ্রেন্ডের মাধ্যমে যে এরকম এরকম, ওকে তো আমার খুব ভালো লাগে, ওর সাথে আমি রিলেশন করতে চাই। তো ও আমাকে ফার্স্ট মানে না বলে দেয়, মেয়েটা না করে দেয় জি, যে না আমি আপনার সাথে কোন রকম রিলেশনে জড়াইতে চাই না। তখন আমার খুব কষ্ট লাগলো। তো এটা কিছুই বলি নাই ওকে, মানে জাস্ট স্কুলে যাওয়া আসা করি, এর মধ্যেই মানে কারোর সাথে বন্ধুদের সাথে মিশতাম না, ওরকম টোটালি মানে অন্য জগতে চলে গেছে আমি এরকম। মানে স্কুলে যেতাম, পড়ালেখায় মন বসতো না, বাসায় গিয়ে আমি শুয়ে থাকতাম। এই প্রেমটাকে কেন্দ্র করে? হ্যাঁ, এটাকে কেন্দ্র করে। যে কেন আমাকে না করলো, আমি দেখতে সুন্দর না এই জন্য, মানে এরকমই মনে হতো যে ও আমাকে কেন না করবে। তো আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন ও নিজে থেকে আমাকে বলে যে সোহাগ, আমি তোমাকে সত্যি সত্যি রিয়েলি লাভ করি। ও নিজে থেকে বলে? হ্যাঁ, আমাকে নিজে থেকে বলে। আচ্ছা। তো তারপর আমি তো মহা খুশি, বন্ধুদেরকে নিয়ে মানে পার্টি টার্টি দিলাম, যাকে অনেক খুশি যে ও আমাকে অবশেষে বললো যে লাভ করে। তো আমাদের এইভাবে চলতে থাকে আমাদের রিলেশনটা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মানে প্রেম করলে যা হয় আর কি, একটা রিলেশনে জড়াইলে ওরকমই আর কি। মানে রাতের পর রাত ওর সাথে মানে ফোনে কথা বলতাম, রাত 12টা থেকে 12টা পরে দেখা গেছে কল রেট কম থাকতো, ওই সময় আমি ওর সাথে অনেক কথা বলতাম। আচ্ছা। তো ক্লাস আমার 9 কেটে গেছে, 10-এ যখন উঠলাম তখন হঠাৎ করে সে ওই যে স্কুল থেকে বাসায় যাবে, আমাদের এখানে একটা পরিবহন আছে, এটা দিয়ে ও যায় আর কি। হ্যাঁ, তো সেদিন আমি নরসিংদীতে আসছিলাম ইন্ডেক্স প্লাজায়। তো এখানে আসার পরে ইন্ডেক্স প্লাজায় উঠার পরেই আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল। আচ্ছা। ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে দোস্ত, তুই কি কিছু জানিস? আমি বলতেছি যে কি জানবো। পরে ও বলতেছে যে তোর সোহাগী তো অনেক অসুস্থ, তো তুই খুব দ্রুত চলে আস। তো আমি মনে করছি অসুস্থই। পরে আমি গেছি ওখানে, যাওয়ার পরে দেখি যে অনেক মানুষ। আপনাকে ফোন দিয়ে বললো ও আপনার দোস্ত হয়? হ্যাঁ। ক্লাসমেট ছিল? কে? মেহেদি। ও জানতো আপনাদের প্রেমের গল্পটা? হ্যাঁ, জানতো। ওকে, তারপর? তো আমি গেলাম, গিয়ে দেখি অনেক মানুষ, প্লাস হচ্ছে একটা গাড়ি নিচে মানে পড়ে গেছে রাস্তা থেকে। তো আমি ওইখানে গিয়ে মানে আমার মনটা নষ্ট হয়ে গেছে, মানে আমি কান্না করতেছি যে কি হলো। তো আমি দেখি যে ওখানে যায় ওর মাথায় মানে প্রচুর পরিমাণে আঘাত, মানে মুখে কুমির নিয়ে, মানে টোটালি মানে একদম ডেড স্পট একদম। ওই সময় আপনি কি করতেছিলেন? ওই সময় আমার এটুকুই মনে আছে, তারপরে আমার সেন্স নাই, সেন্স হারিয়ে গেলে পরে মনে হয় আমার 5-6 ঘন্টা পরে মনে হয় সেন্স ফিরে নাকি, আমি বলতে পারবো না কতক্ষণ চলে গেছে। ওর বাবা মা বা ফ্যামিলির লোকজন কি জানতো যে আপনি আপনাদের মধ্যে সম্পর্ক আছে? হ্যাঁ, ওর বাবা মা জানতো, আমার ফ্যামিলিও জানতো, কিন্তু জানতো যে ফ্রেন্ড। আমার বাসায় ঘটনা, আপনার ক্লাস 9-এর ঘটনা? ক্লাস 9-এর খুবই দুঃখজনক। ও আমার বাসায় আসছিল ফ্রেন্ড পরিচয় দিয়ে, যে ও আমার বেস্ট ফ্রেন্ড, তো আসছিল আর কি। আমার ফ্যামিলিও অন্যরকম, মানে আমি যা বলি তাই মানে ই করে আর কি। তো তারপরে পড়ালেখা সবই মানে অন্যরকম হয়ে গেছে আর কি। পড়ালেখা ছেড়ে দেই বলতে গেলে মানে স্কুলে যাওয়া আসা হয় না আর কি। এমনিতে মানে আমি কিসের মধ্যে আছি আমি নিজেও জানি না। এভাবেই টেস্ট পরীক্ষা যেটা বলে এটা দিই নাই। তারপরে আমি আবার অ্যাটেন্ড করলাম হচ্ছে এসএসসি পরীক্ষাতে। এসএসসি পরীক্ষাতে অ্যাটেন্ড করার পরে এসএসসি পরীক্ষাতে মানে আসলো, ক্রস আসলো, মানে ফেল করলাম। কত সালে দিলেন এসএসসি? এসএসসি দিলাম হচ্ছে 2011 সালে। 2টা সাবজেক্টে আমি পাস করতে পারি। মাত্র 2টা সাবজেক্টে। তো বন্ধুরা অনেক কটূক্তি করতো, যারা আমার সাথে ছিল বাজে বাজে কথা বলতো। তো আমার একটা ছোট থেকে যে আমি যেটা মাথায় নেই সেটা করেই ছাড়ি, মানে যে যাই হোক আমার মাথায় যদি আসে এবং আমি সেটা করি, যেভাবে হোক করি। তো ওরা যখন কটূক্তি করতেছে, তো আমার কথা হচ্ছে আমি পড়ালেখা করবো ভালো, মানে যেভাবে হোক পাস করবো। তো আমি আবার চেষ্টা করলাম। তো ওখানে আমার একটা মেয়েকে ভালো লেগে যায়, ও হচ্ছে ক্লাস 9-এ ছিল। ওকে আমার ভালো লেগে যায়। ওর বাড়ি হচ্ছে মনদী সদরী। ওর নাম কি? নাদিয়া। তো ও স্কুলে আসে, দেখে ওকে আমার খুব ভালো লাগে। তো সে আগের মতোই
তখন আপনি কিসে পড়ছেন? তখন আমি পরীক্ষা দিব আর কি, মানে ফার্স্ট টাইম ফেল করলাম, পরে আবার পরীক্ষা দিব। ওকে, মানে তখন আপনি এসএসসি পাস করেন? পাস করি নাই। মানে এই ঘটনা ভুলতে না ভুলতে আপনার মনের মধ্যে আরেকজন মানুষ তখন চলে আসছে, সে হচ্ছে নাদিয়া। হ্যাঁ জি, নাদিয়া। তো তাকে আমার খুব ভালো লাগে, তাকেও আমি সেম একই ভাবে প্রপোজ করি, তারপরে সেও মানে না করে দেয় যে না আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না। আচ্ছা। তো আমি সেই আগের মতোই আবার নার্ভাস হয়ে যায় যে কেন আমাকে ভালোবাসবে না, কেন আমাকে ভালো লাগে না নাকি। তো পরে আমি স্কুল লাইফ ছেড়ে দিই, মানে স্কুলে আর যাই না। স্কুলে যাওয়াই বন্ধ করে দিলাম? স্কুলে যাওয়াই বন্ধ করে দিলাম এটার জন্য যে বন্ধুরা হাসে যে তুই প্রপোজ করলে তোকে অ্যাকসেপ্ট করলো না, মানে অনেক ধরনের বাজে কথা বলে। তো আমি অবশেষে মানে স্কুলে যাওয়াই বন্ধ করে দিই। তারপর আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, ঘোরাঘুরি করি, যা এরকম আর কি ওগুলো টাইপের চলাফেরা করতেছে আর কি। মানে বন্ধুদের সাথে অনেক আড্ডা, রাত 12টা 1টা বাজে বাসায় ফিরি এরকম। তো আমি তখন কিন্তু পড়ালেখা ছেড়ে দিছি টোটালি। ও কিন্তু পড়তেছে, নাদিয়া কিন্তু পড়তেছে। আপনার পড়াশোনা বন্ধ? পড়াশোনা বন্ধ, আমি ছেড়ে দিছি, কারণ ও আমাকে না করছে, আমি সেই লজ্জায় আমি স্কুলে ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি যেগুলো করতেছেন আপনার ফ্যামিলি থেকে আপনার প্রতি কোনো চাপ ছিল না? আপনি পরিবারের বড় ছেলে। বলতে গেলে আমার আব্বু তো দেশের বাইরে, তো ওরকম ভাবে শাসন করার মতো কেউ ছিল না বাসায়। ও পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ও ফার্স্ট করলো, ফার্স্ট করে ও কলেজে ভর্তি হলো। আমি এভাবে মানে ওকে মানে এক নজর দেখার জন্য যে কলেজের পাশে রাস্তায় গিয়ে বসে থাকতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, মানে শুধু দেখার জন্য যাইতাম আর কি। সারাক্ষণ ও যখন কলেজে যাবে তখন আমি রাস্তায় গিয়ে বসে থাকতাম, দেখার জন্য বসে থাকতাম। তো এইভাবেই ও ইন্টার মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠে আমার এইভাবেই চলে যাচ্ছে, মানে ঘুরতেছি ফিরতেছি। এর মধ্যে আমার আব্বু আসে, ওই যে ও যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে, তখন আমার আব্বু দেশের বাইরে থেকে আসে, ছুটিতে আসে আর কি। তো আমার আব্বু এসে আমাকে এরকম ভাবে যে আমি ঘোরাঘুরি করি, কিছু পড়াশোনা করি না, এ দেখে মানে অনেক বকাঝকা, প্লাস হচ্ছে যে বলতেছে যে আমি বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা আর্ন করি কার জন্য, আমি দেশের বাইরে গেলাম এত কষ্ট করি, পরিবারের বড় ছেলে আপনি, তো তুমি পড়াশোনা করো না, এইভাবে ঘোরাঘুরি করো, এইভাবে কি দিন চলবে, মানে অনেকেই করছে। আর আব্বু মানে যখন দেশে আসছে তখন আমি টোটালি মানে বাইরে যাওয়া বন্ধ, মানে আমি বাসায় মানে বুঝাইতাম যে আব্বু তো আর কি কতদিন থাকবেই, তো আমি ভালো সেজে থাকি আর কি। এরকম আমি সারাক্ষণই মানে বাসায় বসে থাকতাম আর বলতাম যে আব্বু আমার পড়ালেখা ভালো লাগে না, পড়তে আমার মন চায় না, মানে পড়তে আমি মানে মাথা ব্যথা করে পড়লে, মানে মিথ্যে কথা বলতাম। আচ্ছা, যে আমার পড়া ঢুকে না, মাথায় ঢুকে না, আমি কিভাবে পড়বো। ওকে। পরে বলতেছে তুমি কি করবা, বড় হয়ে কি করবা, কারণ তুমি যদি এইভাবে তো চলতে পারবা না, আমি টাকা পয়সা যদি রেখেও যায় তুমি ঘুরে ফিরে কতদিন খাইতে পারবা, তো তুমি কি করবা, তুমি এক কাজ করো, তুমি দেশের বাহিরে চলে যাও। তো আমি বলছি যে না, আমি দেশের বাহিরে যাবো না, কারণ ওই যে নাদিয়া আছে যে আমি দেখবো আসলে কি হয় লাস্ট পর্যন্ত, আমি সেই আশাই আছি। তো এভাবে মানে দিন যাচ্ছে। তো এক পর্যায়ে যখন ও সেকেন্ড ইয়ারে ওঠার পর একদিন হঠাৎ করে ওর এক বান্ধবীকে দিয়ে আমাকে মানে খবর দেয় যে তুমি এখানে আসছো, তোমার সাথে কথা আছে। তো আমি গেলাম ওখানে, যে কেন ডাকলো এতদিন পরে, তো আমি শুনে আসি। তো গেলাম, যাওয়ার পরে বলতেছে যে সাগর, আমি তো অনেক দিন ধরে লক্ষ্য করতেছি যে আমি তোমাকে না করে দেওয়ার পরও তুমি আমার পিছনে ঘুরতেছো, তুমি কি সত্যি সত্যি কি রিয়েলি আমাকে লাভ করো? আমি বলছি যে হ্যাঁ, আমি তোমাকে রিয়েলি লাভ করি, কারণ রিয়েলি যদি লাভ না করতাম তাহলে এতদিন মানে তোমার পিছু পিছু ঘুরতাম না। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাও বলতেছি না, হ্যাঁ বলতেছি না, আমাকে তুমি সময় দাও, তুমি পড়াশোনা স্টার্ট করো আবার। তখন আপনি অলরেডি মানে 2-3 বছরের ব্রেক, স্টাডিজ ব্রেক। তো আমি বলতেছি যে আমি কিভাবে আবার পড়াশোনা করব, কারণ আমি ছেড়ে দিয়েছি, এখন আবার কিভাবে আমি আমার ওই ছোট যারা ওরা তো এসএসসি পরীক্ষা দিবে, তো আমি আবার কিভাবে শুরু করব ফার্স্ট থেকে। তো বলতেছে যে তাহলে একটা কিছু করার চেষ্টা করো, কারণ আমাদের ফ্যামিলি তো মানে তোমাকে মেনে নিবে না, এরকম ভাবে যদি ঘোরাঘুরি করো, প্লাস হচ্ছে এরকম ভাবে করো, তাহলে তো মেনে নিবে না, তুমি একটা কিছু করার চেষ্টা করো। তো আমি বলতেছি আমি আসলে কি করব, আমি তো ওরকম শিক্ষিত না, প্লাস হচ্ছে ওরকম ইজিও না, তো আমি কি করতে পারি। পরে ও বলতেছে দেখো কি করা যায়। তো আমি ওই আমাদের একটা ফুপ্পির বাড়ি আছে, ছোট ফুপ্পি, ওখানে আমি গেলাম বেড়াতে আর কি, এমনিতেই মাঝে মাঝে যাওয়া হয় আর কি। তো গেলাম। আপনি ওনাকে কোনো কথা দিলেন না দিয়াকে যে ঠিক আছে আমি পড়াশোনা করবো? না, আমি বলছি যে আমি পড়াশোনা পারবো না, এখন আমার মাথায় ঢুকবে না পড়াশোনা। তাহলে ও কি বললো লাস্ট? ও বললো তাহলে তুমি একটা কিছু করার চেষ্টা করো, একটা কিছু করো, জীবনে যদি না দাঁড়াতে পারো তাহলে তো মানে তোমার সাথে আমার হবে না, আমার ফ্যামিলি এটা মেনে নিবে না। তার মানে ও কি কথাই দিল যে ও আমাকে একটা শর্ত দিল যে তুমি স্ট্রাগল করো, তুমি লাইফে দাঁড়াও, তারপরে আমার ফ্যামিলি যদি মেনে নেয় তাহলে আমি তোমার সাথে যাবো,
না হলে আমি তোমার সাথে এমনিতেই করবো না, রিলেশন করবো না। তো আপনি তাকে কি বললেন? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা তো করতে পারবো না, আমি দেখি কি করা যায়। আচ্ছা, তো এরপরে ফুফির বাড়ি? তো আমি ছোট ফুফির বাসায় গেলাম ওই বেড়াতে। ওখানে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, ওই মাঝে মাঝে যাওয়া হতো ওখানে। তো আমার ফুপির বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে একটা নদী আছে, ওইদিকে ঘুরতে গেলাম, প্রায় সময় ওইদিকে যাওয়া হতো আর কি। আচ্ছা, তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, একটা হ্যাচারি ছিল আর কি, ওই যে মুরগির বাচ্চা ফোটায় হ্যাচারি না, ওরকম একটা হ্যাচারি ছিল, ওখানে জব করতো আর কি, মেশিন অপারেটর ছিল। তো ওর সাথে আমার মানে কথা হয় যে দোস্ত এরকম এরকম, ও তো আমাকে মানে আমি ওর সাথে মানে করি, ডিসকাস করি বিষয়টা যে আমার মানে গার্লফ্রেন্ড হয় নাই, হবে, তো আমাকে এরকম এরকম শর্ত দিল, তো এখন কি করতে পারি? তো বলতেছে যে তুমি তো পড়াশোনা করো নাই, তো তুমি এখন কি করবা? তাহলে তুমি এক কাজ করো, তুমি এই হ্যাচারিতেই তুমি জব নিয়ে নাও। আচ্ছা, এই পরামর্শটা কে দিল আপনাকে? এটা দিল আমার ওইখানকার ফ্রেন্ড। হ্যাচারিতে জব করেন? হ্যাঁ, হ্যাচারিতে জব। কত সালের ঘটনা এটা মনে আছে? এটা হচ্ছে 2014 জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। তো 1 সপ্তাহ পরে ও আমাকে ফোন দিল, ওখানে মানে 3500 টাকা স্যালারি একটা জব দিল। কি জব ছিল? জবটা হচ্ছে যে মেশিন থেকে যখন বাচ্চা বের হবে, বাচ্চা বের হওয়ার পরে ঝুড়িতে কি করে বাচ্চা এগুলা মানে 50টা করে প্যাকেট করে। হ্যাঁ, তো আমাকে হিসেব রাখতে হবে যে মালগুলা সেল হয়ে যায় তো কতটা মানে ঝুড়ি গাড়িতে উঠে, ট্রাকে উঠে, এটা আমার হিসাব রাখতে হবে। এই আর কি, এই জবটাই আর কিছু না। ওইখানে তো আমি ওইখানে ওইখানে থাকা অবস্থায় ওই ফ্রেন্ডের সাথে, ওই যে আমার যে ফ্রেন্ড বলছিলাম যে চাকরি নিয়ে দিচ্ছে, ওর সাথে মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, কথা বলি, প্লাস হচ্ছে এখানে সেখানে যাই, যখন ছুটি থাকে আর কি তখন মানে ঘুরতে যাই, তো এইভাবে ওর সাথে খুব মানে ক্লোজ হয়ে যায় আর কি। তো ফ্রেন্ডের নাম কি ছিল? ওর নাম ছিল মুক্তার। আচ্ছা, তো ওর সাথে আমি খুব ভালো ফ্রেন্ডশিপ আর কি হয়ে গেছে। তো ওর সাথে কথা বলতে বলতে পরে বলতেছে যে দোস্ত এই হ্যাচারির মালিক যে, ও ছিল হচ্ছে মানে একদম মানে খুবই মানে লো কোয়ালিটি ছিল, একদম মানে একসময় ও চুরি করতো। এই হ্যাচারির মালিক? হ্যাঁ, ওদের হ্যাচারির মালিক, এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বলতেছে যে একসময় ও চুরি করতো, ওখানকার একটা বাজার আছে যে এখান থেকে নাকি উনি সাইকেলও চুরি করছে, মানে অভাবের কারণে। পরে মানুষে পিটাপিটিটা ওকে বাসা থেকে বের করে দিছে। পরে ও গিয়ে আবার গাজীপুরে কোন হ্যাচারিতে ছিল, ওখান থেকে মানে ও শিখে নিজে আইসা মানে বাড়িতে মানে এই ব্যবসা শুরু করছে আর কি। আচ্ছা, তো আমি বলতেছি আচ্ছা কেমন, এটাতে কেমন? আমার কথা হচ্ছে যে ও তো আমাকে বলছে যে আমার ফ্যামিলিতে আসতে হলে ওরকম ভাবে আসতে হবে। তো আমার কথা হচ্ছে কিভাবে ভালো টাকা আর্ন করা যায়। তো পরে আমি বলতেছি তাহলে কেমন, মানে ও নিজে বিজনেসটা করতেছে, মানে অনেক পুরাই মানে শিল্প এলাকা মনে হয় ওইখানে, মানে 5তলা বাসা করে ওইখানে উনি কি করতেছে, মুরগি পালতেছে, মানে সবকিছু ওনার। তো আমার দেখে খুব মানে হয়েছে যে উনি তো মানুষের ঢাকায় গিয়ে বা শহরে গিয়ে চাকরি প্লাস অন্য কিছু করে কত কষ্ট করে মানুষ টাকা আর্ন করে, আর উনি সারাক্ষণ দেখি ঘুরে, লুঙ্গি পরে আর শার্ট পরে ঘুরে, আর শুধু দিন শেষে মানে হিসাব করে যে কত টাকা আর্ন হয়েছে কি আসবে সেইগুলা। তো আমি ওকে জিজ্ঞেস করি, পরে বলতেছে কয় দোস্ত উনার তো নিজস্ব প্যারেন্ট, মানে নিজস্ব প্যারেন্ট বলতে গেলে মানে মুরগির যে একটা ডিম দিবে যে ওটা নিজেরই সেড আর কি, অন্য ফার্ম থেকে ডিম কিনতে হয় না, ওনার নিজের ডিম, আবার নিজে খাবার তৈরি করার জন্য আবার মিল দিচ্ছে, এখানে খাবার তৈরি হয়, শুটকি, তারপরে ওই যে ভুট্টা টুট্টা এগুলাই না খাবার তৈরি করে। তো ওনার ওই যে বাচ্চা তৈরি করতে হাইস্ট নাকি ওনার 5-6 টাকা বা 7 টাকা খরচ হয়, উনি পাইকারি সেল দিতে পারে 30 টাকা 32 টাকা এরকম। তো আমার খুব হলো যে বাহ, খুব লাভ তো, অনেক লাভ, কারণ 7 টাকা ইনভেস্ট করে 30 টাকা 28 টাকা লাভ করে, এটা তো হিউজ পরিমাণে মনে হইতেছে লাভটা। তো আমারও ভিতরেই জাগলো যে এত টাকা ইনকাম করে, তো আমাকেও তো বললো ওর ফ্যামিলির যোগ্য হয়ে যেতে হবে, তো আমারও তো একটা কিছু করতে হবে, মানে কাঁচা টাকা আর্ন করতে হবে যেভাবে হোক খুব দ্রুত। তো এই ফাঁকি দিয়ে ও নাকি মানে আমার এই যে নাদিয়ার কথা বলতেছে, নাদিয়া নাকি বন্ধুদের পাল্লায় পড়ে মানে ও নাকি নেশা করতেছে। নাদিয়া নেশা করছে? হ্যাঁ, নাদিয়া নেশা। আপনি কার কাছ থেকে শুনলেন এটা? মানে আমি শুনছি কার কাছ থেকে, এটা হচ্ছে যে আমি ওর সাথে ফোনে অনেক কথা বলতাম, মানে ফ্রেন্ড হিসাবে, মানে আমার রাত দিন 24 ঘন্টার মধ্যে দেখা গেছে আমার 5-6 ঘন্টায় ওর সাথে কথা হতো ফোনে, অনেক কথা হতো। তো সেকেন্ড ইয়ারে তো পড়তেছে ও, তো ওর সাথে কথা হচ্ছে 5-6 মাসের মতন কথা হয়েছে। তো 5-6 মাস পরে দেখি ও টোটালি, আগে দেখা গেছে যে রাত 12টা বা এরকম হলে বলতো যে সাগর আমি
তো ঘুমিয়ে যাব, ফোনটা রাখি, কালকে কলেজ আছে, তো কালকে কথা হবে, এরকম বলতো। আচ্ছা। তো 5-6 মাস পরে দেখি টোটালি চেঞ্জ, ও ফোন রাখতে চাইতো না, ও বলতো না আমি আরো কথা বলবো, আমার ঘুম আসতেছে না। তো আমি বলতাম তুমি কি অসুস্থ, তুমি একটা ডক্টর দেখাও, কারণ তোমার তো এরকম হতো না। হঠাৎ করে ও বলতেছে আর কি এরকম 5-6 মাস পর থেকে যে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারতেছি না, মানে কথাও বলতো খুব স্পিডে। মানে আগে এরকম কথা বলতো না, মানে কথা চেঞ্জ আমি দেখতে পাইতেছি। তো আমি বললাম যে তুমি কি অসুস্থ, তুমি ডক্টর দেখাও। তো বলতেছে যে না আমি অসুস্থ না, সুস্থই আছি, বাট আমি টেনশন ফিল করতেছি, এই জন্য মনে হয় আমার এরকম ওই কথাটা বললো। তো আমি বললাম যে টেনশন করলে তো এরকম হওয়ার কথা না, তুমি ডক্টর দেখাও। পরে এরকম ভাবে আরো 2-2.5 মাস কেটে যায় এরকম চেঞ্জে। তো আমি বিষয়টা গুরুত্ব নিলাম যে আসলে এরকম চেঞ্জ মানে খুব দিন দিন দেখি বৃদ্ধি পাচ্ছে। ও রাত দিন 24 ঘন্টার মধ্যে আগে 5-6 ঘন্টা কথা বললেই চলতো, এখন দেখা গেছে আমার 12 ঘন্টা 13 ঘন্টা কথা বলতে হচ্ছে কন্টিনিউয়াসলি। এটা কি মানে আপনাকে ভালোবাসে সেটাই বোঝাচ্ছিল নাকি এমনিতেই বিভিন্ন ধরনের করতো, তারপরে অন্য ধরনের কথাও বলতো, ঠিক আছে, যে ফিজিক্যালি যে একটা এই ধরনের ওই বলতো, ওই বলতো যে তুমি আসো, মানে অনেক ধরনের কথা বলতো আর কি। তো আমি বলতাম যে নিশ্চয়ই কোনো না কোনো মানে আছে, না হলে ও এরকম ভাবে কথা বলবে কেন। তখনই আমি মানে একটু মানে জানার চেষ্টা করি আসলে ও কেন এরকম ভাবে কথা বলতেছে। তো পরে ওর বাসায় ফ্যামিলি তো এটা আস্তে আস্তে মানে জেনে যায়, যে আমি পরে জানতে পারি আর কি ওর ফ্যামিলিতে এই জিনিসটা জানে, যে জানতেছে যে ও আসলে এরকম একটা সাথে জড়িয়ে গেছে আর কি, নোংরা জগতে। তো আমাকে বলতেছে যে না আমি নর্মালি মানে আমার এমনিতে মানে আমি এরকম মানে চেঞ্জ আসছে। আমি বারবার জিজ্ঞেস করতাম তুমি এত চেঞ্জ হলা কেন, এত ফাস্ট কথা বলো কেন, মানে একটা কথা বলার আগে ওই কথা বলে দিত, মানে অনেক কথা বলতো আর কি, প্রচুর পরিমাণে কথা বলতো। তো 2-2.5 মাস পরে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে নাদিয়া আসলে এরকম নেশা করে। মানে আমার যে ফ্রেন্ড আমাকে বললো, হ্যাঁ ওর নাম হচ্ছে তারেক, ও বলতেছে যে দোস্ত এরকম এরকম ও তো এইটা করে। তো আমি ফার্স্টে বিশ্বাস করি নাই যে না এটা হয়তোবা ও আমার সাথে রিলেশন হয়তোবা জেলাস ফিল করে মানে বলছে আর কি রিলেশন না করার জন্য। তো আমি পাত্তা দিই নাই। পরে আমি দেখতেছি যে না ওর ইয়াটা মানে পাগলামিটা দিন দিন বেরিয়ে যাচ্ছে এরকম। জেভিএসবি আনসেন্সর্ডে আমরা ছোট্ট একটা বিরতির পর আবার এখান থেকে ফিরছি। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। Stay tuned. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা, জেভিএসবি আনসেন্সর্ডে আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও এখান থেকে ফিরছি। আমরা সাগরের জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি। আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি, হ্যাঁ যেখানটায় ছিলাম। বলুন তারপর। তো তারপরে দেখছি ওর মাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এরকমটা উল্টাপাল্টা আচরণ, মানে ফোন দিলে অনেক সময় ফোন ধরে, আবার মানে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার টোটালি ফ্রেন্ডদের সাথে বেশি সময় দিচ্ছে। আচ্ছা, ও তখন এটা যে গুরুত্ব দিলাম যে আসলে দেখি কি হয়েছে। আচ্ছা, তো আমি পরে দেখি যে না সত্যি সত্যি ও মানে এই নেশাটা করে আর কি। কিভাবে বুঝলেন? ইয়াবাটা নেয়। আমি ওই আমার যে ফ্রেন্ড বলছে যে এরকম এরকম ওতে এরকম করে, তো আমার কথা হচ্ছে আমি হাতে নাতে দৌড়বো, দেখবো কি। আচ্ছা, তো আমিও ওই ও যার কাছ থেকে ইয়েটা আনে, ইয়াবাটা আনে, তো আমিও ক্লায়েন্ট সাজি যে আমিও আনবো। আচ্ছা, তো আমিও ওর কাছ থেকে আনি, এনে আমি আবার এটা করি, ওই অন্য আমার এখানে আরো বড় ভাই আছে ওদেরকে দিয়ে দিই। আমি নিজে খাই না, মানে আমি শুধু ক্লায়েন্ট যে ও আসলে নেয় কিনা জানার জন্য ক্লায়েন্ট সাজি আর কি। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনার কাছ থেকে কি, আমি ফোনে ছবিও দেখাই যে ও কি এরকম মানে ইয়াবার মানে আপনার কাছ থেকে নেয় কিনা। তো বলতেছে হ্যাঁ ও তো কন্টিনিউস নেয়, ও দৈনিক 3টা 4টা 5টা 10টাও লাগে অনেক সময় ও নিয়ে যায়। তো আমি তো শুনে পুরাই অবাক, মানে আকাশ ভেঙে পড়ছে আমার উপর যে কি বলে। তো ওখান থেকে জানতে পারি। তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে মানে ও আমার কাছে টাকা চাইতো, যে বলতো যে সাগর আমার তো টাকা লাগবে। তো বলতাম তুমি টাকা দিয়ে কি করবা? তো বলতেছে যে আমি তো শপিং করব, আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমার ড্রেসটা পছন্দ হয়েছে, আমি শপিং করবো, তুমি আমাকে টাকা দাও। তো আমি স্যালারি পাইতাম ঠিকই 3500, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে টাকা দিতাম, যখন যা চাইতাম তাই দিত। তো আমি ওকে দিই, অনেক দিনই দিচ্ছে, 5-6 হাজার 10 হাজার এরকম করে দিচ্ছে টাকা, দিচ্ছে 1500 1500 এরকম করে। আপনি যে প্রমাণ
প্রমাণটা পেলেন তারপরে ওকে জিজ্ঞেস করলেন না যে তুমি এখানে যাও? জিজ্ঞেস করছি, ও বলতেছে যে তোমার সাথে আমার রিলেশন, এটা অনেকে চায় না, তো হয়তোবা মিথ্যা কথা বলছে, ও আমাকে এড়িয়ে গেছে জিনিসটা। আচ্ছা। তো আমি বললাম, আমিও এই জিনিসটা ওকে এতটা বুঝাই নাই যে আচ্ছা ঠিক আছে আমি ভালো করে জানি। আচ্ছা। তো আমি এইভাবে টাকা নিত আপনার কাছ থেকে? হ্যাঁ টাকা নিত। তো এক সময় আমি বলতেছি যে শপিং করলে দেখা গেছে সপ্তাহের মধ্যে 2 দিনও টাকা নিত। তো আমি বলতেছি যে শপিং করলে একটা মানুষ শপিং না হয় মাসে 1 বার করতে পারে, 2 বার করতে পারে, সপ্তাহে 2 বার কেন আমার কাছ থেকে টাকা নিবে? আর ওর ফ্যামিলি থেকে তো ওর আব্বু আছে, ভাই আছে, টাকা দিচ্ছে, কলেজে যাচ্ছে যেহেতু কলেজে। আমি আবার জিগেলাম, আমি তো কলেজে পড়ি নাই, আমার অন্য ফ্রেন্ডকে জিগেলাম যে আচ্ছা দোস্ত কলেজে পড়লে কেমন টাকা খরচ যায়? তো বলতেছে যে এরকম এরকম। পরে দেখলাম যে ও 1 মাসে যে টাকা খরচ করে আমি মনে করি 1 বছরের টাকা ও 1 মাসেই খরচ করে ফেলে। তো এত টাকা তো খরচ হওয়ার কথা না। তো আমি বলতেছি যে আমি আবার টাকা দিচ্ছি, ও চাইতেছে, আমি আবার দিচ্ছি, যে দেখি শেষ পর্যন্ত কি হয়। ও মাঝে আমাকে বুঝতে দেয় না, বলে যে না আমার সামনে তো পরীক্ষা এক্সাম, তো আমার মাথায় মানে ওই প্রেশারটা, এই জন্য আমি এরকম উল্টাপাল্টা আচরণ করি। মাঝে মাঝে মানে ফোন দিলে অনেক বাজে বাজে কথা বলতো, অনেক ধরনের কথা বলতো, মানে চেঞ্জ মনে হচ্ছে আর কি। আচ্ছা। তো আমি পরে ঠিকই জানতে পারলাম ওর বান্ধবীর কাছে জিজ্ঞেস করলাম, ওর বান্ধবীর নাম হচ্ছে শিখা। ওকে জিজ্ঞেস করলাম যে বলতেছে যে হ্যাঁ ভাই ও তো এরকম এরকম প্রায় 3-4 মাস ধরে ও কন্টিনিউয়াসলি মানে এই নেশাটা করতেছে। তো আমি ওকে মানে চাপ প্রয়োগ করলাম যে আসলে তুমি এই কাজটা করতেছো, এটা তো ঠিক না, আসলে তুমি আমাকে গোপন করে গেলা, তুমি এই কাজটা তো ঠিক করো নাই। পরে ও বলতেছে যে না এটা আসলে আমি, ও পরে স্বীকার গেছে যে না আমি করতেছি, আমার কাছে ভালো লাগে, না করে থাকতে পারতেছি না। তো এই দিক দিয়ে ওর ফ্যামিলি তো ওকে টাকা দেওয়া মানে বন্ধ করে দিচ্ছে, কম কম টাকা দিতেছে। আচ্ছা। এক পর্যায়ে স্বীকার করে আপনার কাছে? হ্যাঁ স্বীকার করে। আচ্ছা, তারপর? তো আমি ওকে অনেক বুঝাইছি, অনেক বোঝানোর চেষ্টা করছি যে আসলে এটা করা ঠিক না, যারা এইগুলা করে এটা তো ভালো না, জিনিসটা তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে একদিন দেখা যাবে যে তোমার শরীরের কন্ডিশনও নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা। অনেক বুঝাইছি, তো বুঝতেছে না। পরে আমাকে বলতেছে যে তুমি একবার ট্রাই করে দেখো কেমন লাগে, তুমি ট্রাই করে দেখার পরে যদি বুঝো যে না ভালো না তাহলে আমি ছেড়ে দিব। আচ্ছা। তো আমি বলছি মানে হিয়ালি করে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দিও। তো মানে আপনার উদ্দেশ্য ছিল যে যেভাবেই হোক আপনি এটা যত ভালোই লাগুক আপনি বলবেন যে না, বলবো যে না এটা খারাপ জিনিস, তুমি ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। তো আমি ওকে বলছি, ও আমাকে দিচ্ছে আর কি যে তুমি এভাবে খাইও, ঠিক আছে? কিভাবে খাইতে বললো আপনাকে? ও আমাকে বলছে যেভাবে বলছে যে সিগারেটের ভিতরে একটা আমি আপনাকে কথা এই কারণে জিজ্ঞেস করতেছিলাম যে এই প্রসেসটা আপনি জানেন কিনা, আপনি যে গল্পটা বলছেন এটা সত্য না মিথ্যা এটা জানার জন্য প্রসেসটা। হ্যাঁ এটাই, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, গ্যাসলাইট দিয়ে বুঝতে পেরেছি। আমি ডিটেইল জানাবো না, এটা অনেকে হয়তো অনুসরণ করবে। আপনি বলুন তারপর কি হলো? তো আমাকে বলতেছে যে তুমি এইভাবে ট্রাই করো। তো আমি ফার্স্টে আমি এদিক দিয়ে অনেক নার্ভাস যে ও এরকম কাজ করতেছে, আমার স্বপ্নটাই ধুলির সাথে হয়ে গেল। ফার্স্টে আমি একটা রিলেশন করলাম, এরকম হয়ে গেল। তো আমার কপালে কি মানে কোনো অবাক হচ্ছি, নরসিংদী কি একদম প্রপারে থাকেন আপনারা, শহরে নাকি একটু গ্রামাঞ্চলে? একটু গ্রামাঞ্চলে। একটু গ্রামাঞ্চলেও ইয়াবা ঢুকে গেছে? হ্যাঁ আমাদের এখানে দৈনিক প্রায় 1 লক্ষ প্লাস হচ্ছে। আমাদের এখানে একটা আছে, মোড়ের মতো আছে জায়গা, এখানে 5-6টা দোকান আছে, এখানে প্রতিদিনই আপনার 1 লক্ষ টাকার উপরে ইয়াবা বিক্রি হয়। এখনো কন্টিনিউয়াসলি চলতেছে, এখনো চলতেছে। মাই গুডনেস। ওকে, তারপর ওটা করলেন আপনি? কি টেস্ট করলেন? আমাকে সাজেস্ট করলো, আমাকে দিল যে তুমি এইভাবে ট্রাই করে দেখো। তো আমি বাসায় নিলাম, বাসায় নিয়ে আমি ভাবতেছি যে আচ্ছা করবো নাকি করবো না। পরে আমি আবার ভাবলাম যে ও যেহেতু কন্টিনিউয়াসলি করতেছে তা আমি একদিন নিয়ে করিয়ে দেখি যে আসলে কিরকম টেস্ট। তো আমি করলাম, যে তখন আমার কোন রকম ফিলিংসই আসে না এটার প্রতি। আচ্ছা। তো ও পরের দিন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ট্রাই করছিলে? আমি বললাম যে হ্যাঁ। আমি বললাম যে এরকম পচা জিনিসও কেউ খায়? কোন রকম টাকা দিয়ে এরকম বাজে জিনিস কেউ খায়? কোনো টেস্টই পেলাম না। পরে বলতেছে পাবা আর 2-1 দিন ট্রাই করো পাবা। পরে ও আবার আমাকে দিল, আবার 2টা দিল যে তুমি ট্রাই করবা, করে দেখো। পরে আমি ট্রাই করলাম, পরে আস্তে আস্তে দেখলাম মানে 2 দিন করার পরে, টোটাল 3 দিন করার পরে আমার এটার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস জন্মাইলো। ফিলিংস বলতে ফিলিংসটা কেমন ছিল একটু ব্যাখ্যা করতে পারবেন? ফিলিংসটা জন্মাইলো যেমন আমি আগে অনেক টেনশন করতাম, তখন টেনশন মনে আসতো না। তারপরে আগে আমি অনেক চিন্তিত ছিলাম, মানে চিন্তা করতাম, তখন আমার মাথায় চিন্তা আসতো না। প্লাস হচ্ছে আমি মানে খেতে পারতাম না, ক্ষুধা লাগতো না, এরকম মানে মনে হতো যে আমি অনেক হ্যাপি, এরকম একটা ফিল আসতো আমার ভিতরে। আচ্ছা।
তো আমি বললাম যে না ঠিকই তো, এটা তো মানে ভালোই, কি আর ক্ষতি করবে। তো আমি ওর ইতে পরে আমি মানে শুরু করি আস্তে আস্তে। আপনিও খাওয়া শুরু করি একদিন দুদিন পর পর, মানে সপ্তাহে একদিন এরকম ভাবে খেতে শুরু করি। মানে যে আপনার টার্গেট ছিল যে ওকে ভালো করবেন, আপনি সে নিজেও ঢুকে গেলাম। আচ্ছা, ফার্স্টে ও আমাকে দিত, আমি একটা দিন মানে ফার্স্টে আমি কিনি নাই, ওইভাবে আমাকে 3-4 মাস ও নিজেই দিত আমাকে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে যারা নেশা করে এদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যারা তাদের সঙ্গীর সাথে বাড়ানোর জন্য প্রথম ফ্রি দেয়, কারণ সঙ্গীর সাথে বাড়ালে তো এটা লাভ, কারণ ওর কাছ থেকে একদিন খাওয়া যাবে, এবং ফ্রি দেওয়ার পরে যখন সে নেশায় ডুবে যায় তখন সে বলে যে না এখন তুমি কিনা খাও, পারলে আমাকেও খাও। আচ্ছা, তো আমাকে ও ফার্স্টে মানে 3-4 মাস এরকম ভাবে দেয়। তো আমি ওকে বলতাম যে আমি তো কন্টিনিউসলি এটা খাইতে পারবো না, কারণ একটা দাম হচ্ছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম। তো আমি তো তো বলতেছে যে আমি যতদিন খাবো তুমিও খাইতে পারবা, সমস্যা কি। তো ও আমাকে দিত, তো আমি খেতাম, মানে অন্যরকম ফিল আসতো, না খেলে আমার ভালো লাগতো না, আমি খেতাম, কন্টিনিউসলি খেতাম। তো এক পর্যায়ে মানে ওর বললামই তো যে ওর বাসা থেকে মানে মানা করে দিছে, মানে টাকা দেয় না আর কি। তো ওই চাপটা আমার উপরে আসতো, আস্তে আস্তে আসতে থাকে আর কি, যে তুমি টাকা ম্যানেজ করো, টাকা লাগবে, টাকা আনো। বিভিন্ন সময় আমি এরকম ইয়েও করছি যে আমার ফ্রেন্ডকে নাটক সাজাই। এটা হচ্ছে যে আমি তো আমার ফ্যামিলি থেকে বিভিন্ন মানে কজ দেখে টাকা নিচ্ছি যে আমার টাকা লাগবে, মানে অনেক। তো একটা সময় দেখা গেছে আমার ফ্যামিলিও বলতেছে যে তুমি এত টাকা দিয়ে কি করো। তো দেখতেছি আমি পরে মাথায় একটা প্ল্যান আসলো যে আমি যদি আমার ফ্যামিলি থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট যদি আমি হাতে নিতে পারি, তাহলে হয়তো আমি অনেক দিন বসে বসে খেতে পারবো, বা একটা এই টাকাটা আমি একটা জায়গায় মানে ইনভেস্ট করে ওইটার প্রফিট দিয়ে আমি খেতে পারবো। এইরকম একটা মাথায় আসে। তো আমি কি করলাম, আমি নাটক সাজাইলাম, আমার 4টা ফ্রেন্ড নিলাম, 4টা ফ্রেন্ড নিয়ে বললাম যে আমার ফোন দিয়ে আমার বাসায় ফোন দিবি, আমার ফোন দিয়ে দিবে, যে বলবে যে এরকম এরকম সাগরকে তো আটকিয়ে রাখছি, মানে কিডন্যাপ করা হয়েছে, তো আপনারা যদি টাকা না দেন তাহলে ওকে মেরে ফেলবো, মানে এরকম করলাম, প্ল্যান করলাম। তো ওরা বলতেছে যে আচ্ছা আমরা যদি এটা করি তাহলে তো প্রবলেম হবে, যদি কোনোভাবে ধরা খাই তাহলে তো খুব বিরাট ধরনের ঝামেলা হবে। তো আমি বলতেছি যে দোস্ত আমি থাকতে তখন তোদের কোনো প্রবলেম হবে না, কর। তো বলতেছে যে করবো ঠিক আছে, কিন্তু কি পার্সেন্টেজ কি পাবো, মানে বেনিফিটটা কি, বেনিফিটটা কি। তো আমি বললাম যে তোরা যদি 5 লক্ষ টাকা আনতে পারো তাহলে এখান থেকে তোরা 1 লক্ষ টাকা পাবি। ওকে, আপনি কি শিওর ছিলেন যে আপনার ফ্যামিলির সামর্থ্য আছে যে 5 লক্ষ টাকা দেওয়ার মতো? আমি শিওর ছিলাম। আচ্ছা, আমি শিওর ছিলাম, আরো বেশিও আনতে পারবো, কিন্তু আমার কথা হচ্ছে যে এটুকু নিলেই চলবে। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা আমি যেভাবে বলছি ওরা জিনিসটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করে মানে গুছিয়ে মানে নিচ্ছে আর কি, অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো আমার ফ্যামিলিতে আমার ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম আপনার ছেলেকে তো এরকম কিডন্যাপ করা হয়েছে, তো মুক্তিপণ হিসাবে 5 লক্ষ টাকা না দিলে আপনার ছেলেকে আমরা মেরে ফেলবো। আমার আম্মুকে ফোন দেওয়া হয়েছে আর কি। তো আমার আম্মু ফার্স্টে শুনেই মানে একদম মানে করছে, সেন্স হারিয়ে ফেলছে। পরে আমার আব্বুকে জিনিসটা জানায় যে এরকম মানে আমার মামারা যে এরকম টাকা চাচ্ছে, এরকম কিডন্যাপ হয়েছে, এখন তো টাকা চাচ্ছে। তো আমার আব্বু বলছে যে এখন টাকা যেহেতু চাচ্ছে তো ছেলের জীবনটাই তো বড়, টাকাটা বড় কথা না, তো টাকাটা ম্যানেজ করে দিয়ে দাও। তো টাকাটা কিভাবে দিবে, কি ওয়েতে দিবে, তো এই জন্য ওরা কি প্ল্যান করলো, ওরা বিকাশে টাকাটা নিবে। তো বিকাশে তো এত টাকা একসাথে নিতে পারবে না, তো ওরা কি করলো অনেকগুলো অ্যাকাউন্ট করে বিকাশে অনেকগুলো অ্যাকাউন্ট করলো, বিকাশে তো অনেকগুলো অ্যাকাউন্ট করা যায় না, অনেকগুলো নাম্বার দিয়ে করছে। আচ্ছা, একটা নাম্বার না দিয়ে মানে অনেক নাম্বার দিয়ে করেছে। আচ্ছা, অনেক নাম্বার দিয়ে করছে। তো মুক্তিপণ হিসাবে বলতেছে যে আপনারা টাকা দিবেন, এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার গুলি দিল। আর ওদের কাছে তো আমি আছি, তো ওদের খুব একটা বেশি বড় ধরনের ভয়ও নেই, যে যেহেতু ও আছে, ও তো আমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে ও আমাদের বাঁচাবে, এরকম একটা ইয়ে। তো বিকাশে ওরা কয়বারে জানি মানে 3,60,000 টাকার মতো আনে বিকাশে। হ্যাঁ বিকাশে। আচ্ছা, 20,000 নাকি 15,000 এইভাবে আনে আর কি। 3,60,000 টাকা আনার পরে আমাকে ফুল টাকা দেয় না, আমাকে টাকা দিচ্ছে 60,000 টাকার মতো, আর 3 লক্ষ টাকাই ওরা নিয়ে গেছে। আচ্ছা, যে যদি ধরা খাইতাম তাহলে তো তোর কোনো প্রবলেম হতো না। ওরা কত নিয়ে গেল? ওরা 3 লক্ষ টাকা নিয়ে গেছে, আমাকে 60,000 টাকা দিচ্ছে মাত্র। হ্যাঁ, তো আমি মনে মনে করতেছি যে আমার ফ্যামিলি থেকে এত করে মানে এই টাকাটা নিয়ে তো ওরা 3 লক্ষ নিল, আমাকে 60,000 টাকা দিল মাত্র। তো আমার ভিতরে খুব কষ্ট, খুব একটা যে কেন এরকমটা হলো কেন।
তো আমি আমার ফ্যামিলিতে আসলাম। ফ্যামিলিতে আসার পরে বলতেছে যে বাবা তোর কি হয়েছিল, তোকে মারছে কি না কি, এগুলা জিজ্ঞেস করলো। আমি বললাম যে না এগুলা হয় নাই, মারেটারে নাই। পরে আমি আমার আম্মুর সাথে ডিটেলস বললাম আর কি, যে আম্মু এরকম এরকম কাহিনী ঘটছে, মানে আপনি যা করছেন সে সব বলে দিলেন? হ্যাঁ বলে দিলাম যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো আম্মু বলতেছে যে তোর টাকা লাগবে, তুই, আমি আম্মুকে এটা বলি নাই যে আমি টাকা নিয়ে বাজে রাস্তায় খরচ করবি, এটা বলি নাই। আমি বলছি এর আগে আমার আম্মুকে বলছি, আব্বুকে বলছি যে আমাকে একটা ব্যবসা নিয়ে দেন, আমি ব্যবসা করবো। তো ওইটার দোহাইতে আপনি কথাগুলো বলছেন। তো আমাকে দেয় নাই, ব্যবসার জন্য টাকা দেয় না, যে তুই যে এরকম ভাবে ঘুরস তুই তো ব্যবসার টাকা দেখা গেছে নষ্ট করে ফেলবি, তো ব্যবসা করা দরকার নাই, তুই আরো বড় হ, আরো বুঝ, মানে তোর পরে দেখা যাবে কি করা যায়। তো যেহেতু দেয় না এই জন্য আমার আসছে। তো আমি বললাম তোমাদের কাছে তো টাকা চাইলাম, তোমরা টাকা দিলা না, এই জন্য আমি প্ল্যানটা করলাম টাকা নিয়ে আসার জন্য। তো বলতেছে যে এতগুলা টাকা এখন কি, ও আবার আমার ফ্রেন্ডরা করতেছে যে তুই যদি তোর ফ্যামিলিতে সত্যি কথা বলস তাইলে কিন্তু তোর খবর আছে, তুই এই কথাটা এড়ায় যাবি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেখি, মানে আমার হচ্ছে যে ওদের কাছে 3 লক্ষ টাকা গেছে, এই টাকাটা তুলে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা, তো এদিক দিয়ে ও তো করতেছে আমার কাছ থেকে মাঝে মাঝে 2000, 1000 করে, 3000 করে টাকা নিচ্ছে, আমি ফ্যামিলি থেকে নিয়ে দিতেছি। তো আমি সুযোগ খুঁজতেছি যে আসলে কিভাবে ওদের কাছ থেকে টাকাটা নেওয়া যায়। তো আমি কোন রকম স্কোপ খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে নিব। তো এইভাবে টাকাটা হাত ছাড়া হয়ে যায়, পারি নাই। 60,000 টাকা, 60,000 টাকাও আমি আম্মুর সাথে শেয়ার করি নাই, বলছি ওরা সব টাকা নিয়ে গেছে। তো 60,000 টাকা থেকে আমি 18-19,000 টাকা মতন ছিল, আর বাদ বাকি টাকা আমি ওই নাদিয়ার পিছনে খরচ করে ফেলি। ওইখান থেকেও নাদিয়ার পিছনে বলতে ইয়াবার পিছনে, হ্যাঁ এটাই আর কি খরচ হয়ে যায়। তারপরে আমার আব্বু আবার 2015 সালের ফার্স্টে আমার আব্বু আবার ফার্স্ট মাসের দিকে আবার দেশে আসে আর কি। তো দেশে আসার পরে আব্বু আসার পরে শুনলো যে এরকম এরকম সাগর তো কোন রকম পড়াশোনা করে না, ঘোরাঘুরি করে, তো ও এরকম ভাবে যদি চলে তাহলে তো মানে খারাপ একটা রাস্তায় চলে যাবে। অলরেডি আমি খারাপ রাস্তায় চলেই গেছে, ওর ফ্যামিলিতে জানেন আর কি। তো আমাকে আব্বু বললো যে সাগর তুমি কি করবা, তুমি যেগুলা করতেছ এগুলা তো আসলে ঠিক না, তো তুমি কি দেশের বাইরে চলে যাবা? আমি বলতেছি যে না আব্বু আমি দেশের বাইরে যাব না, তুমি আমাকে টাকা দিয়ে একটা ব্যবসা ধরায় দাও, আমি দেশে ব্যবসায়ী করবো। তো বলতেছে যে ঠিক আছে, এখন তো তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবা না, কারণ ওইরকম তোমার ম্যাচুরিটি আসে নাই, তুমি ব্যবসা করবা, যে ব্যবসা করতে গেলে অনেক নলেজের দরকার, তারপরে অনেক কিছু করতে হয়, তুমি এগুলা পারবা না। এখন আপাতত তুমি বাসায় থাকো, এখন কিছু করা দরকার নাই। আমি আরেকবার দেশের বাইরে গিয়ে মানে ছুটিতে আসছিল আর কি, আমি আবার আসার পরে আবার তোমাকে একটা দেখি কি করা যায়, এরকম একটা আশ্বাস দিয়ে উনি আবার 3 মাস পরে আবার চলে গেল দেশের বাইরে। আর এদিক দিয়ে ওই যে আমার তো চলতেছে, চলতেছে না, সেটা চলতেছে ইয়াবা। কটা করে নিতেন দিনে? তখন আমার দিনে না, আমি সপ্তাহে 2টা বা 2 দিন বা 3 দিন এরকম কন্টিনিউস এরকম আর কি, সপ্তাহে প্রতিদিন লাগতো না, 2-3 দিন পর পর লাগতো আর কি। তো পরে আমি কি করব, আসলে আমার তো করতে হবে, এই জিনিসটা নিতেই হবে, কারণ না নিলে আমার মানে খুব খারাপ লাগতেছে যে আমি কি করব, মানুষকেই মারবো না কি করব, আমার মাথায় তখন কিছু সেন্স কাজ করতে না। তো কি করব, তো এদিক দিয়ে আমার গার্লফ্রেন্ডও করতেছে যে তুমি টাকা আনতেছো না কেন, টাকা দাও না কেন, আমি টাকা চাইলে তুমি টাকা দাও না, মানে ও যদি চাইতো 2000 আমি টাকা দিতাম 500, বলতাম আমার টাকা নাই আমার কাছে। তো আমাকে এদিক দিয়ে প্রেসার দিতেছে যে তুমি টাকা দাও না কেন, আগে তোমার কাছ থেকে টাকা চাইলে তুমি টাকা দিতা, এখন তুমি টাকা দিচ্ছ না। তো আমি বলতেছি যে আসলে টাকা তো ফ্যামিলি থেকে দিতেছে না, টাকাও নাই, তো আমি কিন্তু ওইখানে চাকরি চালাই যাচ্ছি। আচ্ছা, তো আমি হ্যাচারিতে, তো ওইটা টাকা দিয়ে দেখা যায় একদিন যায়, 1 দিন বা 2 দিন যায়, আর বেশি যায় না। তো আমি এরকম ভাবে যে বলতেছি যে আসলে আমি তো করতেছি না, টাকা পাইতেছি না। তো ও আমাকে একটা বুদ্ধি দিল যে আমার একটা ভাই আছে, ও তো এরকম ইয়াবা ব্যবসা করে, ও তো টেকনাফ থেকে নাকি কোথায় থেকে জানি ইয়াবা নিয়ে আসে চালান, তো তুমি ওর সাথে করো, যোগাযোগ করো, আমি বলে দিই মনে, তুমি দেখো কিছু করা যায় কিনা। আচ্ছা, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি গেলাম ওই ভাইয়ের কাছে, তো আমাকে বললো যে হ্যাঁ নাদিয়া তো ফোন দিছিল এরকম এরকম, তো তুমি কি কাজ করতে পারবা কিনা। আমি বললাম যে কেমন কাজটা, বলতেছে যে আমি তোমাকে মানে দিব, মানে জিনিসগুলা দিব, তুমি জায়গা মতো নিয়ে দিয়ে আসবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটার বিনিময়ে, পরে বললো যে এটার বিনিময় হচ্ছে তোমরা দুজন, মানে তুমি আর নাদিয়া যত পিস খাইতে পারো খাবা, এটার বেনিফিটটা হচ্ছে এটা।
তো আমি বললাম ওকে ঠিক আছে ফাইন। তো উনি আমাকে দিত দেখা গেছে 400, 500 পিস, 300 পিস, 100 পিস এরকম করে মাঝে মাঝে দিত ব্যবসা করার জন্য। হ্যাঁ, ব্যবসা করার জন্য বলতে গেলে উনি আমাকে উনি তো নিয়ে আসতো ইয়ে থেকে, মানে ওই টেকনাফ না কি কোথা থেকে নিয়ে আসতো আমি জানি না। আচ্ছা। তো উনি আমাকে দিত, আমি এগুলা কি করতাম, আমি এগুলা হচ্ছে কটিয়ার দি বা অন্য যে কিশোরগঞ্জের দিকে মানে অনেক দূরে দূরে মানে পার্টি আছে ওদের কাছ থেকে নিয়ে ওদের কাছে নিয়ে পৌঁছায় দিয়ে আসতাম আর কি। এটাই ছিল আমার কাজ, আর কিছু না। এটা ক্যারি করতাম হচ্ছে অন্যভাবে আমার নিজের মতো করে। পরাদিত বলতো যে তুমি যেভাবেই পারো তুমি নিয়ে যাবা, ধরা খাইলে এটার দেখা গেছে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমাদের অনেক মানে বড় হাত, তোমাকে তোমার কোন রকম প্রবলেম হবে না, তোমাকে ছাড়াই নিয়ে আসতে পারো। আচ্ছা, কিভাবে ক্যারি করতেন? এটা হচ্ছে ক্যারি করতাম দেখা গেছে অনেক সময় ওই যে বাজার করতাম, বাজারে ব্যাগ আছে না, বাজারের ব্যাগের ভিতরে কুমড়া চিরচির করে বিক্রি করে না, জি, ওই মিষ্টি কুমড়া যেগুলা, জি, তো মিষ্টি কুমড়া ছুরি দিয়ে হালকা করে ওই ফুটা করা হতো মিষ্টি কুমড়ার মধ্যে। হ্যাঁ, মিষ্টি কুমড়ার মধ্যে। আচ্ছা, যে ট্যাবলেট গুলা জি, এগুলা প্যাকেট করে মিষ্টি কুমড়ার ভিতরে ভরে এটা আবার লাগাই দিতাম। তখন বোঝা যেত না যে এটার ভিতরে আসলে কি আছে। মিষ্টি কুমড়ার ভিতরে মিষ্টি কুমড়ার ভিতরে আর কি। আচ্ছা, তো এইভাবে বিভিন্ন টেকনিকে মানে এক এক সময় এক এক ধরনের টেকনিক খাড়ায় নেওয়া হতো আর কি। তো একদিন যাইতেছে, তো হঠাৎ করে কিভাবে জানি না, মানে পুলিশ আসলে আগে থেকে জানতে পারে যে আমার কাছে এরকম মানে এন্টি গ্রুপ আছে হয়তো, বা ওই যে ভাইয়ার কথা বলছি বড় ভাই, হয়তো বা জানা দিচ্ছে যে এরকম। ওই দিন বেশি না, আমার কাছে 80 পিসের মতন ছিল, কমই ছিল। অন্যদিন আমি 500 পিস 800 পিস আমি নিয়ে গেছি। ওই দিন আমি কোন রকম ওই যে অন্য কোন টেকনিক ইউজ করি নাই, জাস্ট শুধু ওই মুড়ি আছে না, মুড়ি, এই মুড়ি হাফ কেজি মুড়ি নিয়ে মুড়ির পুটলার ভিতরে ওই ইয়াবার টুবলার মানে যে প্যাকেটটা এটা রাখা হয়েছিল। আচ্ছা, তো আমি নিয়ে গেছি। তো ওইখানে একটা বটতলা একটা জায়গার নাম আছে, ওইখানে যাওয়ার পরে সিগন্যাল দিছে আর কি পুলিশে যে দাঁড়ানোর জন্য। তো আমি আবার একটা জিনিস কি যে আমি এই যে ইয়াবা ক্যারি করতাম, ওই সময় আমাকে পুলিশ মানে অনেক সময় চার্জও করছে একদিন এর আগে। তো আমি একদম স্বাভাবিক নর্মাল মানে করতাম, বিহেভ করতাম ওদের সাথে, মানে আনইজি ফিল করতাম না আর কি। তো অনেক সময় দেখা গেছে চেক করলে করতো, না করলে ছাইরাও দিত। তো ওই দিনও আমি সেম এরকমই মানে কোন রকম আনইজি ফিল করি নাই। কেন জানি না, বলতেছে তোমার এটা কি, তোমার হাতে এটা কি? বললাম যে স্যার এটা মুড়ি। বলছে মুড়ি দেখি তো। পরে হাত দিছে, হাত দিয়ে দেখে এটার ভিতরে ইয়াবা। তারপর তো ইয়াবা পাইলো। ইয়াবা পাওয়ার পরে বলতেছে যে এগুলা কি? পরে আমি বললাম যে স্যার এইগুলা, এই মুড়িটা তো আমাকে এক বড় ভাইয়া দিছিল নিয়ে যাওয়ার জন্য, আমি আসলে জানি না এগুলা কি। আমি অস্বীকার করলাম। তো পরে আমাকে এইখান থেকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে থানাতে নিল। থানাতে নেওয়ার পরে জীবনের প্রথম থানাতে গেলে? হ্যাঁ, জীবনের ফার্স্ট। মানে আমি তো যখন ধরে নিয়ে গেছে তখনই আমি মোটামুটি শেষ পর্যায়ে, মানে খুবই মানে অন্যরকম একটা বাজে অবস্থা। আচ্ছা, তো আমি বললাম যে পুলিশকে বললাম একজনকে যে ভাইয়া আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে, একটু কথা বলবো। তো বলতেছে যে না। তো উনি বলতেছে যে ঠিক আছে ফোন দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু টাকা লাগবে 500 টাকা। তো আমি বললাম 500 টাকা লাগবে? হ্যাঁ, 500 টাকা লাগবে। তো আমি বললাম যে ভাইয়া 500 টাকা তো আমার কাছে নাই, আমার কাছে ওই সময় 345 টাকা নাকি 46 এইরকম ছিল আর কি। আমি বললাম এই কয়টা টাকা আছে? বলতেছে ঠিক আছে দাও। পরে ওই টাকাটা দিয়ে দিলাম ওনাকে। তো উনি আমাকে ফোন দিল কথা বলার জন্য। তো আমি বড় ভাইকে ফোন দিলাম। বড় ভাইকে ফোন দিয়ে বলতেছি যে ভাইয়া এরকম এরকম। পরে বড় ভাইয়া বলতেছে যে এরকম এরকম, এখন আমি কি করব? এখন আমার কি করার কিছু নাই, তোমাকে বলছি তুমি মানে তোমার নিজের মতো করে তুমি নিয়ে যাওয়া, যেভাবে দৌড়ানোর মানে যে আপনাকে ইয়াবাগুলো দিত সে বলতেছে আমি এখন কিছু করতে পারবো, এখন আমি কিছু করতে পারবো না, তুমি দেখো কি করা যায়। আচ্ছা, তো আমি হতাশ হয়ে ফোনটা রেখে দিলাম। পরে আমাকে একদিন রেখে ওখানে পরে আমাকে চালান করে দেয় নরসিংদীতে। ওকে। তো এই ফার্স্ট টাইম মানে আমি কেমন যে এটা মানে আগে জানতাম না যে জেল আসলে কেমন। তারপর হচ্ছে এই যে যখন এই যে হাতে গিয়ে লাগাই নিতেছে, হ্যান্ডকাপ লাগালো আপনার? হ্যাঁ লাগালো, মানে নেওয়ার সময় আর কি। আচ্ছা, মানুষ দেখতেছে কেমন নিজের কাছে খুবই যে কি হলো, মানে অন্যরকম একটা যে এটা ফিলটা বোঝাতে পারবো না, কেমন যে খুব কষ্ট আর কি। জেলে নিয়ে আসার পরে এখানে দেখলাম আরো বেশি যে আগে যারা বড় ভাই ছিল ওদের একটা ডাক পড়ে এখানে যে এখানে আসছো, কি করে আসছো? পরে বললাম এরকম। এটা কোনো ব্যাপার হইলো, এটা কোনো বিষয়? আমরা এই করে আসছি, ওই করে আসছি। ওরা দিকে আর বড় বড় তো এখানে বলতেছে যে ই করতে হলে ভালো গোসল টুসল প্লাস হচ্ছে ই করতে হলে মানে আমার টাকা দিতে হবে। তো এরকম আর কি। বেশি দিন ছিলাম না এখানে, মানে জেলে 18 দিনের মতন ছিলাম। পরে আমাকে বের করে নিয়ে যায়। আমাকে বের করে হচ্ছে ওই বড় ভাইয়াতেই। বড় ভাই বের করে না? হ্যাঁ, বড় ভাই বের করে। যে এর মাঝখানে আপনার আব্বা আম্মা আসে নাই আপনার সঙ্গে যোগাযোগ করতে? হ্যাঁ, আমার আম্মু আসছে। আম্মু আসার পরে কি বলেছে দেখা হওয়ার পরে? আমার আম্মু আসলে সত্যি কথা বলতে গেলে কি আগের দিনের মানুষ তো একদমই মূর্খ, কিছুই বোঝে না। আমার আম্মু ভালোভাবে মানে বাজারে আসতে পারে না।
রাস্তা পারাপার হতে পারে না, একদম বোকাশোকা মানুষ। তো উনি কি মানে আরেকজনের হেল্প নিয়ে আমাকে দেখতে আসছে। তো পরে আমি জানতে পারছি যে আমাকে সারানোর জন্য ওই বড় ভাইকে আমার আম্মু অনেক টাকা দিছে। আমি বড় ভাইকে অনেক টাকা দিয়েছে? হ্যাঁ, অনেক টাকা দিয়েছে, প্রায় 1,20,000 টাকার মতন দিচ্ছে, আমি শুনছি আর কি। তো পরে আমাকে ছাড়াই নিল। নাদিয়া কিন্তু আসে না আমাকে দেখার জন্য, ও কিন্তু জানতে পারছে পরে, ও কিন্তু আসে না, একটা বারের জন্য আসে না আমাকে দেখার জন্য। জি। তো আমি 18 দিন পরে বের হয়ে যাই, বাসায় যাই। বাসায় যাওয়ার পরে শুনি যে ও নাকি কার সাথে মানে ফিজিক্যালি রিলেশন করে। শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছি। আপনি তখনও শিওর না? শিওর না। ঠিক আছে, এখান থেকে আমরা ফিরবো। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। ঠিক রাত 12টায় আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, এই প্রথম আমরা একটি বই বাজারে আনছি, যাহা বলিব সত্য বলিব, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং সেজন্য ফোন করতে হবে রকমারি.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, রকমারি.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আরজে কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ফিরে আসছি ঠিক রাত 12টায়। Royal Tiger Drink presents JBSB Uncensored. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, এবং আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM। আমরা সাগরের জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি। আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেখানটায় ছিলাম, বলুন তারপর। আমি আসার পরে জানতে পারি যে ও ফিজিক্যালি রিলেশন করে। কেন? যে ও যে কে বলে আপনাকে এই ঘটনা? আমার এক ফ্রেন্ড বলে, দূরের একটা ফ্রেন্ড আর কি। ওকে। ওর সাথে এত কথাও হয় না। তো আমাকে বললো যে সাগর এরকম এরকম, ও তো মানে এই বড় ভাইয়ের নাম বলছে আর কি। উনি অনেক প্রভাবশালী, ওনার নাম বলছে যে ওর সাথে তো এরকম নাদিয়া ফিজিক্যালি রিলেশন করছে। ওকে। তো আমি বললাম যে না, এটা তো কিভাবে বিশ্বাস করবো, এরকম হতেই পারে না, ও তো এরকম নেই না। আমার ধারণা ছিল যে ও অনেক ভালো আর কি। আচ্ছা। তো আমি বললাম যে না, এরকম হতে পারে না। তো ও বলতেছে যে না, এটা সত্যি, মানে ও ফিজিক্যালি রিলেশন করছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, করছে, আমি আসলে দেখি, কারণ আমি না দেখে না শুনে কনফার্ম না হয়ে তো কিছু বলতে পারবো না। তো পরে আমি ওকে ফোন দিলাম যে আচ্ছা নাদিয়া, আমি এরকম মানে তোমার জন্যই তো মূলত আমি এই রাস্তায় চলে আসছি। আর আমি যে বড় ভাইয়ের সাথে ব্যবসায় নামলাম, আবার ব্যবসায়, এটা তো তুমি আমাকে বুদ্ধি দিছিলা। আমি যখন জেলে গেলাম তুমি তো আমাকে একটা দিন দেখতেও গেলাম না। ও আমাকে বলতেছে যে দেখার কি আছে, তুমি তো আসবে, জানি 2 দিন আগার পিস তুমি তো আসবে, আজকে দেখা হবে না। মানে ও কেমন জানি আমাকে ইগনোর করতেছে, আগের মতো না। পরে আমি বলতেছি যে আমার এই ফ্রেন্ড এরকম বলছে, তুমি নাকি ভাইয়ার সাথে টাইম পাস করছো। পরে ও আমাকে বলতেছে হ্যাঁ, করতেই পারি, স্বাভাবিক। কোন ভাই? যেটা যে ভাই আপনাকে ইয়া দিত? না, এটা অন্য ভাই, বড় ভাই। ওকে। তো আমি বলছি তো স্বাভাবিক, তো আমার সাথে তোমার কি? বলতেছে ও বলতেছে যে আমার সাথে তোমার কিছুই না, স্টেট কার্ড বলতেছে আর কি। তো আমি বলতেছি কিছুই না, তো বলতেছে যে না। পরে আমি বললাম যে ভালো করে করো, মানে আমি কিন্তু অনেক কষ্ট পাচ্ছি, তুমি সত্যি করে বলো। পরে বলতেছে না, আমি ফান করছি তোমার সাথে, দেখলাম তুমি কি বলো। না আসলে ওর সাথে মানে এই ভাইয়াটার কথা বলতেছে যে ওনার সাথে আমার ওরকম কোনো মানে হয় নাই। ওকে। তো আমি একটু আশ্বস্ত হলাম। পরে আমি এভাবে ওর সাথে আগে থেকে। তখন পড়াশোনা করছে নাকি পড়াশোনা বন্ধ করে? পড়াশোনা করতেছে। তখন পড়াশোনা করছে? ওকে। সেকেন্ড ইয়ারই আছে, এটা ইন্টার সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, পড়াশোনাই করতেছে। পরে ওর সাথে কথা আগের মতো হয় না, অল্প হয়, এত কথা বলে না। ও ফোন দিলে বলে আমি ব্যস্ত আছি, পড়া নিয়ে বিজি, মানে বিভিন্ন ধরনের কথা বলে ফোন রাখতে চায় আর কি। তো আমিও কথা কম বলি। পরে একদিন আবার শুনতে পাই যে আসলে ও কন্টিনিউসলি ওই বড় ভাইয়ার বাসায় যায় আর কি। আবার শুনতে পেলেন এই ধরনের কথা? ওকে। তো আমি বলতেছি যে না, এটা তো দেখতে হবে। মানে কয়েকজন বলছে, 3-4 জন ফ্রেন্ড বলছে আমাকে যে এরকম নাদিয়া যাচ্ছে। তো আমি একদিন বললাম যে কি এরকম কি বিষয়। পরে আমাকে বলতেছে যে না, যাচ্ছি, প্রবলেম কি, আমি টাকা পাইতেছি, খাইতেছি। মানে ও এরকমটা বললো। তুমি তো এখন আমাকে টাকাও দিতে পারো না, মানে আমি এরকম বললো আর কি জিনিসটা, যে আমি নিতে পারতেছি না, মানে ইয়াবা। তো ইয়াবা নেওয়ার জন্য আমি মূলত আমি জয়টা চাই, ওইটাই দেয় উনি আমাকে, মানে বড় ভাইয়ের কথা বলতেছে। ওকে ওকে। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝতেছি তোমার সাথে তো আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, এরকম হলে তো আসলে তোমাকে এই কাজে কে নিচ্ছে? পরে ও আমাকে বলতেছে যে একটা মহিলার কথা বলছে যে উনি নাকি ওরে নিচ্ছে এই কাজে, মানে এই ব্যবসা করার জন্য আর কি, মানে খারাপ ব্যবসাটা। তো আমাকে বলতেছে যে উনি নিচ্ছে।
খারাপ ব্যবসা বলতে দেহ ব্যবসা করে, যেটা মানে ভাইয়ার সাথে, যেটা ও শুধু এটার জন্য না, এটা এই ভাইয়ার সাথে না, আরো অনেকের সাথে করছে। নাদিয়ার ফ্যামিলি সম্পর্কে আমাকে একটু বলেন, তোর ফ্যামিলিতে আর্থিক অবস্থা কেমন ছিল? নাদিয়ার ফ্যামিলি আর্থিক অবস্থা মোটামুটি মিডল, মধ্যবিত্ত ছিল। তো এক পর্যায়ে নাদিয়া নিজের শরীরটাকে বিক্রি করে হলেও এই নেশাটা করে যাচ্ছে, সেজন্যই বলেছে যে সে ওইখানে যাচ্ছে। ওকে, তারপর আমার ফ্যামিলি থেকেও টাকা দেয় না, তুমিও দাও না, তো আমি তো এটা না নিয়ে পারতেছি না, তো আমি ওইখানে যা চাইতেছি তাই পাইতেছি। ওই বড় ভাইয়াটাকে মেনশন করে বলতেছে যে আমি ওনার কাছে যদি 10 পিস চাইলে 10 পিসই দেয় আমাকে। আচ্ছা, তো আমি বললাম যে এই জন্য এরকমটা করতে হবে, কি করব, কিছু করার নেই, কারণ আমার তো বেঁচে থাকতে হবে, ও বলতেছে আমাকে। তো আমি বললাম যে আচ্ছা সত্যি করে বলো তো তুমি এটা, আমি মাত্র 18 দিন বাইরে ছিলাম, বাইরে বলতে গেলে জেলে ছিলাম আর কি, তো তুমি 18 দিনের ভিতরে কিভাবে মানে করলা, এতটা ইনভলভ হয়ে গেলা। তো পরে ও আমাকে বলতেছে যে আরে পাগল, আমি 18 দিনের ভিতরে না, মানে আমি আরো আগে থেকে এই কাজটা করতেছি, মানে এই ব্যবসার সাথে, মানে দেহ ব্যবসার সাথে জড়িত। আমি বুঝতে পারিনি। বলতেছে যে তুমি জেলে যাওয়ার 3 থেকে 3.5 মাস আগে থেকে আমি এই কাজটা করতেছি। তো আমি বললাম যে আসলে তোমাকে এই কাজে কে নিছে? পরে বলতেছে যে এরকম একটা মহিলার কথা বলছে যে ও আমাকে নিছে। তো আমি বললাম যে তুমি আমাকে বলো নাই কেন ফার্স্টে? পরে বলতেছে যে আসলে আমি ফার্স্টে বলি নাই কেন, উনি আমাকে ফার্স্টে এটা বলি নাই, আমাকে নিছে যে একটা বড় ভাইয়ের সাথে, বড় ভাই না, উনি হচ্ছে প্রভাবশালী, ঠিক আছে, ওইখানকার রাজনীতিবিদ। তো ওনার সাথে নাকি মানে কথা বলতে হবে, জাস্ট শুধু টাইম পাস, কথা বলতে হবে, আর কিছু না, এটা বলে নাকি ওকে নিছে। তো নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ও দেখে যে আসলে ওই লোকটা না, অন্য আরেকটা লোক। আচ্ছা, তো ফার্স্টে ওইখানে নাকি ওর সাথে জোরাজুরি করে এই কাজটা হয়, মানে এই যে মহিলাটা নিয়ে যায় ওইখানে, তো জোরাজুরি করে হয়। তো এইগুলো নাকি আবার ভিডিও করে রাখে, ঠিক আছে, ওই মহিলা ভিডিও করে, হ্যাঁ ভিডিও করে রাখে। পরে ওকে কিছু টাকাও দিয়ে দেয় সাথে, যে ঠিক আছে যাও, আর নেক্সট ডে ডাকলে তুমি আইসো। পরে ও বলতেছে না, নেক্সট ডে ডাকলে আমি কেন আসবো? পরে মহিলা বলতেছে যে তুমি যদি না আসো তাহলে এই যে ভিডিও দেখাইলো ওকে, ভিডিও পাবলিশ করে দিব। হ্যাঁ, বলতেছে এই ভিডিওটা আমরা অনলাইনে দিয়ে দিব, পত্রিকায় দিয়ে দিব, সারা বাংলাদেশ দেখবে। পরে ও তো পুরাই ব্যবচাকা খেয়ে গেল যে না, কেন এরকমটা হলে তো আমার প্রবলেম হবে। পরে ও বাধ্য হয়ে নেক্সট র্যান্ডমলি যাওয়া শুরু করে এরকম ভাবে। এই মহিলা মানে ওকে দিয়ে ব্যবসা করতেছে আর কি। যদি কাস্টমারের কাছ থেকে নেয় 3000, ওকে 500 বা 1000 টাকা ধরা যায়, বাদ বাকি টাকা মহিলা নিয়ে যায়। তো আমাকে এই কথাটা শেয়ার করলো একদম। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে তুমি এটা আমাকে আগে বলো নাই কেন? পরে বলতেছে তোমার সাথে বলি নাই বয়ে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, মানে অনেক এরকম ভাবে মানে কথা বললো আর কি। তো আমি বললাম যে আগে বললে হয়তো বা তুমি ফিরে আসতে পারতে, এখন যে অবস্থা কিভাবে। আর ভিডিওটা মানে যদি যাইতে না চায়, বলে যে আমি যাবো না, তাহলে বলে যে ঠিক আছে তুমি কালকে ঘুম থেকে ওইটা তুমি পত্রিকায় দেখবা, তোমার ছবি সব পত্রিকায় আসছে, তুমি এরকম কাজ করো। আচ্ছা, মানে নাদিয়াকে বলছে ওই মহিলা। আমরা গল্পে এখানে একটা পজ দিচ্ছি প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে আবারও ফিরবো। খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা আপনাদেরকে বলেছি শুরুতে, আবারও বলছি, সেটা হলো আমরা একটি বই বাজারে আনছি, যাহা বলিব সত্য বলিবর, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই, এবং যে বইটি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে, এবং সেজন্য ফোন করতে হবে রকমারি.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, রকমারি.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আরজে কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ওকে, আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেখানটায় ছিলাম, বলুন তারপর। তো আমি তো ওকে অনেক লাভ করি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি এটা শোনার পরে আমি কিছুটা মানে কান্না করি ওইখানে। তো আমি পরে ওই মহিলাকে মানে স্টেট দিই যে ওই ভিডিওটা আমাকে দিয়ে দিতে হবে। এই ভিডিওটা করছেন কেন আপনি? মহিলা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে তুই তুকারি করে, যে কেন আমি ভিডিও দিব কেন, মানে অনেক ধরনের কথা বলে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার সাথে। তো আমার এক পর্যায়ে মানে একদম মাথা একদম গরম হয়ে যায়, যে মানে খুবই। পরে আমার মাথায় আসলো মানে ওইখান থেকে চলে আসি আমি বাসায়, জি, মহিলার সাথে বার্গেনিং করে। বাসায় আসার পরে তো আমি রাত্রে শুয়ে রাত্রে আমার সারা রাত ঘুম নেই। আসছি ওইখান থেকে 10:30 11টার বাজে, আমি সারা রাত ঘুমাই নাই। সারা রাত শুয়ে টেনশন করে চিন্তা করতেছি যে আসলে কি হয়ে গেল, কি করা যায়। পুরোপুরি জিম্মি করে রেখেছে। তো আসলে কি করা যায়। তো মাথায় আসলো যে এই মহিলা খুব খারাপ অনেক, মানে ও তো এই কাজ করেই, মহিলা এই কাজ করে,
মহিলাও করে, মহিলার হচ্ছে 3টা মেয়ে আছে, 3টা মেয়ে একই কাজ করে। আচ্ছা। তো এবং সে আরো এরকম আরো অনেককে দিয়ে কাজগুলো করিয়ে পার্সেন্টেজ নেয়, ব্ল্যাকমেল করে। ওকে। তো আমার মাথায় আসলো ওই সময় নাদিয়ার সঙ্গে কি আপনার কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন? না, আমার কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন হয় না। আচ্ছা। তো জাস্ট শুধু এইটুকুই, মানে যে কিস সামথিং এইগুলাই হতো, আর কিছু না। তো আমি টেনশন করতেছি যে আসলে কি করা যায়, কিভাবে এটা থেকে মানে মুক্তি পাওয়া যায়। তো মাথায় আসলো মানে অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা করে মাথায় একটা জিনিসই আসলো যে মহিলাকে মানে পৃথিবী থেকে ছড়াই দিতে হইব। ঠিক আছে, এটা মাথায় আসলো। এটা ছাড়া আর কোনো ইয়ে নেই, কারণ এই মহিলা যেই ও অনেক প্রভাবশালী লোকদের সাথে ওর হাত, ওকে এমনিতে কিছু করতে পারবো না। তো কিভাবে কি করা যায়, মানে এরকম ভাবে করতে হবে যে তাকে আমি না ফাঁসি, এরকম ভাবে করতে হবে। আর এই মহিলাটা হচ্ছে মানে বিভিন্ন আবাসিকে যেত, ওই মহিলার মেয়েরাও যেত। তো পরে আমি ওই দিন রাত যাওয়ার পরে সকালেই আমি উঠে আমার আবাসিকে যাই, একটা আবাসিকে, ওই যে গাজীপুরে। আচ্ছা। গাজীপুরে যাই, আসলে এটা মানে আবাসিকে কিরকম আমার ফার্স্ট আবাসিকে যাওয়া হয়, এই আপনার জীবনের প্রথম যাওয়া। হ্যাঁ, যাওয়া হয়। ওই গাজীপুর চৌরাস্তায় নামার পরে এক রিক্সাওয়ালা বলতেছে ভাইয়া লাগবে? আমাকে কি লাগবে? কয় বুঝেন না? আমি না বুঝি না। তো বলতেছে এরকম এরকম। আমি বলতেছি কত টাকা লাগবে? কয় বেশি না, 500 টাকা লাগবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে চলেন। পরে ওই রিক্সাওয়ালা আমাকে নিয়ে গেছে আবাসিকে, আমি চিনতাম না। পরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখি অনেক মানে 20-25টা মেয়ে হবে, মানে এই বলতেছে আসো, ও বলতেছে আসো। পরে আমি যাই নাই, কিন্তু ফিজিক্যালি আমি বরাবরই এগুলা মানে ইগনোর করি, মানে এগুলো আমার পছন্দ না। আমি একটু এমনি অসুন্দর হলেও মানে আমার আছে যে একটা মেয়েকে কয়জন ইউজ করে, তো আমি যাব না। কিন্তু আমি এটা দেখার জন্য আসলে ওইখানে কি হয়, তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আরো জানতে পারলাম ওইখানে একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে তানবীর নাকি জানি। হ্যাঁ, ওর সাথে খুব ভালো মানে হয়, মানে আবাসিকে ও হচ্ছে দালাল বলা চলে, মানে কাস্টমার যোগায় দেয় আর কি। তো ওর সাথে আমার খুব ভালো হয়। তো ওই ভাইয়াকে আমি ওই টিপস দিয়ে আসি 600 টাকার মতো, মানে আসলে জানার জন্য আসলে কি হয় এখানে। তো ওনার নাম্বার নিয়ে আসি, তা আমি বলি যে ভাইয়া যে আবাসিকে যে মেয়েরা আসে, হ্যাঁ মানে এমনি জানার জন্য, আমার কথা হচ্ছে এরকম ভাবে কাজটা করবো যেন কেউ না জানে, মানে এই যে খুনটা করবো যে মারবো যে। আচ্ছা। তো আমি ওই ভাইয়াকে বলি যে আচ্ছা ওইখানে যে ওই যে গাজীপুরে ওই পার্কের ভিতরে এরকম হতো। তো আমি বলতাম যে আচ্ছা যারা এই ব্যবসা করে ওরা যদি মরে যায় তাহলে ওদের কি যে করে না জানাজা টানাজা বা কবর টবর দেয় না, মানে আমার প্ল্যান হচ্ছে যে এরকম ভাবে কাজটা করবো যেন কেউ মানে আমাকে ধরতে না পারে। তবে ভাইয়াটা হাসা হাসা বলতেছে যে মিয়া মারা গেলে কি করে জানো? আমি কি করে? বলতেছে যে ওই যে গজারি বন দেখছো না, গজারি বনে জাস্ট শুধু গর্ত করে রেখা দেয় এদেরকে। হ্যাঁ ওদেরকে, মানে যারা প্রতিটা মানে হোটেলে করে কাজ করে ওদেরকে এই কাজটা করে। আচ্ছা। তো আমি বললাম ও আচ্ছা। তো পরে আবার ওই দিন রাত্রে শুয়ে শুয়ে করতেছি যে আমি যে আবাসিকে গেলাম ওইখানে তো কোন রকম দেখলাম না। ওই আমি গেলাম একটু লোকালিটির মানে আবাসিকে, তো ওইখানে কোনো নাই, সিসি ক্যামেরা নাই, কোন রকম নাই, নর্মালি আর কি। তো আমি যদি নাইটের জন্য যাই আর যদি আমি মারার পরে যদি আমি চলে আসি, ঠিক আছে, তাইলে আমাকে ধরতে পারবে না। ওকে। তো এটা আমার মাথায় আসে। তো আমি ফোন নাম্বার কালেক্ট করলাম, যোগাযোগ করলাম যে এরকম এরকম আমি আপনার সাথে টাইম পাস করতে চাই। ঠিক আছে আসো। আমি বললাম যে কোথায়? পরে ও আমাকে একটা হোটেলের কথা বললো। আমি বললাম যে না আমার ওইখানে প্রবলেম আছে, আমি ওইখানে আসবো না। আমার কথা হচ্ছে আমি যেখানে কাজটা করবো ওইখানে যেন কোন রকম সিসি ক্যামেরা প্লাস হচ্ছে অন্য কোন ডকুমেন্ট যেন না থাকে যে আমি এখানে আসছি। আচ্ছা। তো আমার হচ্ছে আমার রেঞ্জের ভিতরে আমি আনবো। ওকে। তো আমি ওই যেই ভাইয়াটাকে মানে ফোন নাম্বার নিয়ে গেছি, যে টিপস দিছিলাম 600 টাকা, এই হোটেলটা হচ্ছে লোকালিটির মানে একদম মানে নিম্ন পদের আর কি। তো ওনাকে বলছি যে ভাইয়া আমি এরকম আমি তো একটা গেস্টকে নিয়ে আসবো আপনার এখানে, তো থাকা যাবে কিনা? পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে আসো। তো আমি তো জানি যে ওর সাথে আমি ঝগড়া করে আসছি, আমাকে দেখলে ও থাকবে না। তো আমি আমার অন্য একটা ফ্রেন্ডকে কন্ট্যাক্ট করি যে তুই এরকম তুই এই মহিলাটাকে রিসিভ করবি। তুই জানতো আপনার প্ল্যানটা জানতো কিভাবে কি করবে? না, ও এইগুলা জানে না, কিছু জানতো না। ও জানতো না যে আমি ওকে এরকম করবো, এটা জানতো না। আচ্ছা। তো পরে আমি করি যে তুই এরকম এই রিসিভ করে তুই নিয়ে আসবি, তুই বলবে আমার ফোন ওকে দিয়ে দিচ্ছি, আমি যে নাম্বারে মহিলার সাথে কন্ট্যাক্ট করছি এই ফোনটা ওকে দিয়ে দিচ্ছি আমি। তো নিয়ে আসছে। তো আমি ফাঁকি দিয়ে ওই ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে গিয়ে আগিয়ে জানছি অন্য জনের কাছ থেকে যে ঘুমের ট্যাবলেট কোনটা, এত বড়ি একসাথে দেয় না ঘুমের বড়ি। তো আমি কি করলাম ওই কয়েকটা দোকান মিলাইয়া তারপরে আমি ঘুমের ট্যাবলেট সংগ্রহ করলাম 17টা 18টার মতো। এইগুলা ফাঁকি করলাম চুড়ে। ফাঁকি মানে হচ্ছে গুঁড়া করা। হ্যাঁ।
গুঁড়া করে পরে জুসের সাথে মিলাইলাম, মিশিয়ে পরে আমার ফ্রেন্ডকে দিচ্ছি যে ফ্রেন্ড যে তুই এই ইয়াটা তুই ওই মহিলাটাকে যেভাবে হোক তুই খাওয়াবি, তুই না খাওয়াইতে পারলে মনে করো মানে তোকে আমি দিব না। ওর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি যে তোকে আমি তুই যে এই কাজটা করতে পারো, মহিলাকে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোর একটা অ্যামাউন্ট দিব। এটা ওকে কন্ট্যাক্ট করে নিয়ে আসি আমি। তো করছে ওই জুসটা নিয়ে গেছে, তো খাওয়াইছে, মানে ও নিয়ে গেছে যেভাবে খাওয়াইছে মহিলাকে। তো খাওয়ানোর পরে ওই কতক্ষণ পরে মহিলা ঘুমিয়ে যায় আর কি। তো আমি ফোন দিলাম যে দোস্ত ও কি ঘুমাইছে? পরে বলতেছে হ্যাঁ ও তো ঘুমাইছে। কি দোস্ত এটা? কিন্তু দোস্ত যদি প্ল্যান না জানে তাহলে ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন আপনি? কোনো ঘুমের ওষুধ তো ওর তো জানতো না এটাতে ঘুমের পুরো ট্যাবলেট আছে। আমি বলছি জাস্ট তুই শুধু জুসটা খাওয়াবি। ওকে তো আমি কন্ট্যাক্ট করে নিয়েছি। ওকে, জুসটা খাবেন শুধু এটা জুসটা কেন খাওয়াবে এটা জিজ্ঞেস করেনি? আমি বলছি আর সে মহিলার কাছে গেছে, সে যাচ্ছে কি হিসেবে যাচ্ছে মহিলার কাছে? ক্লায়েন্ট হিসেবে গেছে, মানে ও এইসব কাজ করবে মহিলার সঙ্গে এবং সাথে জুসটাও খাওয়াবে। হ্যাঁ আমি বলছি তুই যেভাবে হোক তুই জুসটা খাওয়াবি, আর কিভাবে খাওয়াবে কি সিচুয়েশন তৈরি করে খাওয়াবি এটা তোর ব্যাপার। স্বাভাবিক ভাবে ওর তো প্রশ্ন করার কথা যে জুসের মধ্যে কি আছে, কেন খাওয়াতে চাচ্ছিস? ও জানি না আসলে কিভাবে খাওয়াইছো না, কিন্তু আপনাকে প্রশ্ন করেনি জুসটা কেন খাওয়াতে চাচ্ছিস? আমি আসলে মহিলার সঙ্গে আমাকে ভাই করতেছিস? ওরা আসলে এইরকম কাজ করে, ওরা এত কিছু হিসাব করে না। টাকা দিলে ওরা মানে একটা মানুষ খুন করে চলে আসতে পারবে, চলে আসবে। তারপর তো আমি ওকে দিলাম, তো জুসটা খাওয়ালো, ও ঘুমায় গেল। তো আমি ফোন দিলাম যে মহিলা কি ঘুমাইছে? পরে বলতেছে হ্যাঁ মহিলা ঘুমাইছে। তো আমি পরে আমি গেলাম, ওকে বলছি তুই বাইরে বের হয়ে যা, আমি যাবো। তো আমার তো আগে থেকে এখানে চিনা। তো আমি গেলাম, তখন রাত 11টা মেবি একটু বেশি বাজে হয়তো। তো আমি যাওয়ার পর ওকে বের করে দিলাম, বললাম তুই বাসায় চলে যা। তো আমাকে বললো যে আসলে দোস্ত বুঝলাম না, তুই জুস দিলে খাইয়া ঘুমায় গেল, তোর আসলে প্ল্যানটা কি? আমি বললাম যে তোর কিছু জানা দরকার নাই, তোর আমি বলছি টাকা দিয়ে দিব, তুই চলে যা। পরে ওকে আমি টাকা দিয়ে দিলাম, যেটা ছিল কন্টাক্টে ছিল, তো টাকা নিয়ে চলে গেল আর কি। তো আমি রুমে ঢুকলাম, রুমে ঢুকে আমি মানে অনেকটাই নার্ভাস ফিল করতেছি যে আসলে কি করব, কিভাবে কি দেখেন। রুমে ঢুকে কি দেখলেন? রুমে ঢুকে দেখি ও মানে মহিলাটা পড়ে আছে খাটের উপরে, শুয়ে আছে, মানে একদম সেন্স নাই বললেই চলে, মানে শুধু শ্বাস আসতেছে আর যাইতেছে এরকম আর কি। তো আসলে কি করা যায়, কিভাবে কি করব? তো পরে আমি করলাম যে যেহেতু ঘুমাচ্ছে তো এখন তো আর করতে পারবে না, মানে নয়াজও করতে পারবে না, বেশি করতে পারবে না। তো আমি কি করলাম, বলতে আসলে খারাপ লাগতেছে যে আমি ও কি করছে, ওই বালিশ আছে না, বালিশ দিয়ে চাপা দিয়ে মানে শ্বাস শুদ্ধ করে মানে মারা গেছে। বালিশ দিয়ে চাপা দিয়ে ধরলেন? হ্যাঁ চাপা দিয়ে ধরলাম, মানে করে যে শ্বাস শুদ্ধ করে। আর আমি বাসা থেকে যাওয়ার সময় আমার ছিল, আমি আগে থেকে যে আমি এইরকম ভাবে কাজটা করবো যেন কোন রকম না থাকে, ডকুমেন্ট না থাকে এরকম ভাবে। তো আমার ফ্রেন্ড তো জানছেই, জানিয়ে গেছে যে এরকম ও জুস খাওয়াইছে এবং ওই কাজটা করবে। ও এই কাজটা ও জানে না এই কাজটা করবো, কিন্তু ও আন্দাজ করতে পারছে। তো চলে গেছে। আমি ওকে যে কন্ট্যাক্ট ছিল ওটা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম। তো আমি কত টাকা কন্ট্যাক্ট করছিলেন ওকে? আমি 1800 টাকা দিয়েছিলাম। আচ্ছা, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি কোনো আবাসিক হোটেলে কেউ থাকতে যায় বা এরকম কোনো কাজ করতে যায়, তাকে তো নাম এন্ট্রি করতে হয়। নাম এন্ট্রি করতে হয়, এটা আসলে ওইরকম হোটেল না, মানে নর্মাল লো কোয়ালিটির হোটেল। গেলি আসলেই হলো, নাম এন্ট্রির প্রয়োজন হয় না। বাবারা রেগুলার যায় আসে, শুধু বললেই হয় যে আমি এরকম ওনার ক্লায়েন্ট। তো পরে আমি করলাম, বালিশ চাপা দিয়ে মানে প্রায় 10 মিনিটের মতন দূরে রাখি। 10 মিনিট উপর নড়াচড়া করেনি? হ্যাঁ নড়াচড়া করছে, পাও নাড়াইছে, হাত নাড়াইছে, একটু নয়াজও করছে, কিন্তু প্রায় 10 মিনিটের মতন দূরে রাখছে। পরে আস্তে আস্তে দেখলাম যে না নিস্তেজ হয়ে আসছে, মানে পুরাই। পরে ছেড়ে দিলাম, আমার কনফার্ম হয়ে যেতে হবে যে আসলে মরছে কিনা, মারা গেছে কিনা। তারপর কি করলেন? পরে আমি 10 মিনিট পর 10-12 মিনিট এরকমই হবে। পরে আমি দেখলাম যে নাকের এইখানে মানে নিয়ে, এই আঙ্গুল নিয়ে বা কান নিয়ে দেখলাম যে শ্বাস আসে কিনা, পেটটা ফুলতেছে কিনা। মানে আমার নর্মাল সেন্সে জেনে আসে যে একটা মানুষ মারা গেলে তো ওর নাক দিয়ে শ্বাস আসবে না বা পেট ফুলবে না, বুকে কোন রকম শব্দ হবে না। কাজটা করতে আমার মনে হয় সব মিলে 20-25 মিনিট লাগছে, এর বেশি না। তো আমি দরজাটা লক করে পরে আমি বাইরে চলে গেছি। তো আমাকে যে লোকের আন্ডারে গেছি আমি হোটেলে, ওই লোকটা বলতেছে যে ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম নিচে যাবো, এটা বলে বের হয়ে গেছে। তো এটা তো মরে গেছে, হয়তো বা পরের দিন সকালে জানতে পারবে আমি মানে বাসায় চলে গেছি একবারে। মানে খুব ভয় ভিতরে, অনেক ভয় যে
কি হবে। আগে তো কখনো এইগুলা করি নাই, মাথায় আসে নাই। আপনার গার্লফ্রেন্ড জানতো যে আপনি ওকে মেরে ফেলবেন? না, ও জানতো। গার্লফ্রেন্ডও জানতো না? না। ওকে, আমার কথা হচ্ছে যে ওই রকম একটা প্রবলেম আছে, ওকে আমার এখান থেকে সেভ করতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক। ও তো আর নিজে ইচ্ছাকৃত ভাবে করতেছে না, যেভাবেই হোক শয়তানের ইয়েতে পড়ে করছে, ওকে এখান থেকে বের করতে হবে। তো আমি কাজটা সেরে চলে আসি। পরের দিন সকালে আমার ফ্রেন্ড ফোন দিছে যে দোস্ত এরকম আমি তো ওইখানে গেছিলাম, তুই তো এই মহিলাটারে মারছস। আমি বললাম যে হ্যাঁ, প্রবলেম কি? এটা তো আমি ফ্লাশ করে দিব। আমি দেখ, তুই যদি আমার ফ্লাশ করো তুইও কিন্তু ফাঁসা যাবি, কারণ আমি কিন্তু একটা করি না, তুই ওর সাথে ছিলে। তো ও এটা নিয়ে ওই দিন বেশি কিছু বলে নাই। তো আবাসিক হোটেলের একটা নিয়ম কি, যদি কোনো পতিতা মারা যায় বা অপমৃত্যু বা যাই হোক যেভাবে মরে যাক, হ্যাঁ, এটা কিন্তু ওরা এটা ফ্লাশ করে না, গোপন রাখে। আচ্ছা, ওদের স্বার্থে এই হোটেলের একটা দুর্নাম হইব, বদনাম হইব, এটার জন্য ওরা যেভাবে হোক এটা মানে ফ্লাশ করে না, গোপন রাখে। ওদের একটা ইয়ে আছে, ওরা মানে লাশটাকে ই করে দেয়, মানে পরে জানতে পারি আর কি, যে বনের ভিতরে নিয়ে ওরা ওটা মানে মাটি চাপা রাখে আর কি। তো এটা আমার আর কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আমার ফ্রেন্ড যে ওই যে কাজে সহযোগিতা করছে, ও আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দামকি, যে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে এই দিক দিয়ে, টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে। তো আমি বাধ্য হয়ে যে লাইফে ফার্স্ট এই কাজটা করলাম, তো যদি ধরা খেয়ে যায় কি হবে, মানে পুরাই একটা টেনশন। তো আমি পরে ওকে মাঝে মাঝে 1,000 2,000 ও 5,000 টাকা খুঁজলে যে দোস্ত আমার কাছে এত টাকা নেই, পরে আমি ওরে ওই 1,000 2,000 500 এরকম করে দিতাম আর কি। টাকা দিয়ে তো কতদিন ও কি করতে পারবো। মাঝে ও বলতেছে আমরা এখানে বিরতি নেব। বিরতি নেবার পর্যায়ে আপনাদের সবাইকে বলতে চাই, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, ইটস আ ভেরি এক্সক্লুসিভ এপিসোড। আমাদের এখানে আসতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 স্টে টিউনড। Royal Tiger Drink presents JBSB Uncensored. Royal Tiger Drink presents JBSB Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের জেবিএসবি আনসেন্সর্ড পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/JBSB Uncensored, which is JBSB UNCENSORED। লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে, তাহলেই আপনি কানেক্টেড হয়ে যাবেন। আমরা সাগরের জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি। আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি, হ্যাঁ, যেখানটায় ছিলাম। বলুন তারপর। তো আমাকে ব্ল্যাকমেইল করতেছে আমার ফ্রেন্ড। জি। তো এরকম ভাবে টাকা দিয়ে আর কতদিন ম্যানেজ করা যাবে। তো আমার মাথায় আসলো যে না, ওকেও সরা দিতে হবে, কারণ ও দেখতেছি খুব বেশি ঝামেলা করতেছে, প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে, মানে শান্তি দিতেছে না। খাইতে বসছি, ফোন দিয়ে বলতেছে দোস্ত আমার তো টাকা লাগবে। আমি যদি বলি যে দোস্ত আমার কাছে তো টাকা নাই, কয় আমি এত কিছু জানি না, ওই কথা কি বুঝলে গেছো, প্রায় 15-20 টাকা নিচ্ছে, 1-2,000 500 এরকম করে। তো আমি বলতেছি যে না, ওকেও সরাই দিতে হইব। আর এই দিক দিয়ে কি হয়েছে, যে মহিলাকে মারছি ওই মহিলার 3টা মেয়েও তো ওই যে এইগুলার সাথে জড়িত। তো সামাও যেভাবে জানতে পারছে যে আমি এই কাজটা করছি, কিভাবে জানতে পারছে আমি জানি না, এখনো জানি না। কারণ আমার ওই ফ্রেন্ড বলছে কিনা আমি জানি না। তো ওকে আমি কতদিন এভাবে কনভিন্স করবো। আবার ও কি করছে, ওর সাথে যে এই যে ফোনে কথা বলছি, ওষুধ মিশাইছি, এগুলো তো ওকে বলে নেই, বলছি যে জুস খাওয়াবি, মানে এটা খাওয়াইতে হইব, ফোনে বলছি, আবার এমনিতে বলছে। ও কি করছে, এগুলো রেকর্ড করে রাখছে। তো আমার কথা হইলো ওর কাছে তো সব প্রমাণ রয়েই গেছে, তো ও তো যে কোনো সময় আমাকে ফাঁসাইতে পারে। তো আমি দেখতেছি যে না, বিশাল প্রবলেম হবে এটা নিয়ে, মানে অনেক। কারণ ওই মেয়েগুলা হচ্ছে মানে লেভেলের মানুষের সাথে চলাফেরা। 3টা মেয়ে মানেটা কি, মানে ওই মহিলা 3টা মেয়ে কাজ করে জানতে পারছে যে আপনি তাকে মেরে ফেলছেন, জানতে পারছে। এখন আমার ওই ফ্রেন্ড বলছে কিনা আমি জানি না। আচ্ছা। তো আমি তো খুব স্বাভাবিকভাবেই তখন আপনার প্ল্যান হচ্ছে আপনার ফ্রেন্ডকে মেরে ফেলবেন, বা এরকম খুব স্বাভাবিকভাবে যে ও আমাকে ব্ল্যাকমেইল করতেছে বিভিন্ন ভাবে। ওকে, এখানে একটা বিষয় একটু বলি আপনাদেরকে প্রিয় শ্রোতা, ও একে একে 9টা খুন করে। এই খুনটা হওয়ার পরেও আরো 8টা খুন, না? আপনি টোটাল আরো 8টা খুন করেছেন। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ খুব সামারি করে হলো বিষয়টা জানার চেষ্টা করবো, কজ ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। এবং যে কারণে যে গার্লফ্রেন্ডের জন্য ও ইয়াবা অ্যাডিক্ট হলো, এবং যে ইয়াবার জন্য এবং একই সাথে গার্লফ্রেন্ডের জন্য আমি বলবো যে জেল খাটতে হলো, এবং তারপরে গার্লফ্রেন্ডকে সেভ করবার জন্য একজন যৌনকর্মী তাকে খুন করলো, এবং তার প্রমাণটাকে সেভ করতে গিয়ে সে একের পর এক 8টা খুন করেছে। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি তার গার্লফ্রেন্ডও শেষ পর্যন্ত তার হাতে খুন করছে। আমরা শেষ স্টোরিতে সেই দিকে একটু একটু করে আগাচ্ছি, একটু ধাক্কা পাওয়ার মতো
শুরুতেই বিষয়টা আসলে বলুন, তারপর কি হলো, আপনি কি করলেন, প্ল্যান কি করলেন? তো তারপরে আমার প্ল্যান আসলো যে যেহেতু এরকম একটা মানে মহিলাকে আমি আরামসে মেরে ফেলতে পারছি, হ্যাঁ, তাহলে 4টাকেও যেভাবে হোক মানে আমার 4টাকে প্ল্যান করছেন, মানে মহিলার 3টা মেয়ে সহ আপনার? হ্যাঁ, মানে ওই মহিলার 3 মেয়েও আমাকে করতেছে, বলতেছে যে আমাদের কাছে তো প্রুফ আছে তুমি এরকম এরকম কাজ করছো। ওই মহিলা নাকি নিজের মেয়ে ছিল না, সৎ মেয়েগুলা, ওরাও মানে আমার কাছ থেকে টাকা চাইতেছে, ওই মেয়েগুলা 3টা মেয়ে। ওকে, তো আমি তো পুরাই মাথায় হ্যাং হয়ে গেছে যে টাকা চাইতেছে, আমার ফ্রেন্ডও টাকা চাইতেছে, ওরাও টাকা চাইতেছে, কি করব। তো শুয়ে শুয়ে শুধু এটাই ভাবনা যে কি করা যায় আর কিভাবে করলে মানে আমি সেফ থাকবো, মানে আমি ফাঁসবো না। তারপরে আমি যে চিন্তা করলাম যে না, 4টা কি মানে মেরে ফেলতে হবে, 4টাকে। তো 4টাকে কিভাবে মারবো? 3টা মেয়ে আর আপনার ফ্রেন্ডটা? হ্যাঁ, ফ্রেন্ডটা। তো এটা তো প্ল্যান নিতে হবে আসলে কিভাবে কি করা যায়। প্ল্যান নিলাম যে সেই আগের যে এই আবাসিকে করলে মানে কোন রকম প্রবলেম হয় না, মরে গেলে ওরা পুলিশকেও খবর দেয় না, কোনো করে না, ওরা ওদের নিজের মতো করে ওরা এটা এই সমস্যার সমাধান করে। এটা আমার মাথায় আসলো যে এইভাবে যে করতে হবে। তো ফার্স্টে আমি ওই আমার ফ্রেন্ডকে ওই করে গাজীপুরের এইদিকে ওই গজারি বন আছে, তো আমি ওর সাথে অনেক মিল দেই যে দোস্ত মানে যেভাবে মিল দিয়ে নেওয়া যায় আর কি। তো পরে আমি ওকে ওইদিকে নিয়ে যাই, চাকু নিয়ে যাই, ওই টিপ দিলে বের হয় আর কি চাকু এইগুলা। তো ওকেও আমি মানে কথা ছড়া অনেক ভিতরে নিয়ে যাই আর কি, একদম ভিতরে নিয়ে ওইখানে যাওয়ার পরে আমি বলতেছি যে দোস্ত আসলে লাইফটা কি হয়ে গেল রে, মানে এরকম ভাবে বলতেছি। পরে বলতেছে কি, আমি বললাম যে দেখ এরকম মানে মানুষের শুধু টাকা চায়, মানে ও যে টাকা চায় এটা বলতেছি না, আমি বলতেছি মানুষের শুধু টাকা চায়, তো কি করা যায়। পরে ও বলতেছে যে কি আর করবে, যা করার তাই কর। ও বুঝতেছে না যে ওকে মিন করতেছে, এটা ওকে বুঝতে দিতেছে না। আচ্ছা, পরে ও একটু আগে আগে হাঁটতেছে, আমি একটু পিছিয়ে পিছিয়ে, আবার আমি আগে আগে, ও পিছনে পিছনে, এরকম একসাথে হাঁটা হচ্ছে না, আবার হাঁটা হচ্ছে এরকম ভাবে। অনেক ভিতরে যাওয়ার পরে আমি ওইখানে ওই ওর গলা কেটে দিই ওইখানে। মানে ওই কিভাবে করেন এটা? এটা হচ্ছে আমি ওই গামছা আছে না আমার কোমরে, গামছা বেঁধে নিয়ে যাই, আমি পিছন থেকে গামছা দিয়ে ওর মুখ আর মাথার উপরে করি, এটা দিয়ে পেঁচায় ধরি ওই যে সাথে সাথে ওই যে এটা নিয়ে গলায় পুঁজ দিয়ে আমি ওইখান থেকে চলে আসি। পরে নাকি ও মারা গেছে ওইখানে। পরে জানতে পারছি। কিভাবে জানলেন? পরে জানতে পারছি মানে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে গলা কাটা, কিভাবে হলো মানে এরকম জানতে পারছি, পরে জানতে পারছি। কোথায় করছেন এটা? এটা হচ্ছে গাজীপুরে। আপনার বাসা তো নরসিংদীতে, হ্যাঁ, আপনি কাজটা করলেন গাজীপুরে। হ্যাঁ, ওইখানে আমার বাসা থেকে 40 টাকা ভাড়া লাগে, বেশি সময় লাগে না ওইখানে গেলে। হ্যাঁ, তো এই কাজটা করলেন এবং এরপরে আপনি জানতে পারছেন যে ওখানে মারা গেছে। লাশটা কি পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। পরে এটা নিয়ে খুব একটা বেশি মাতামাতি হয় না, কারণ ছেলে এটা ভালো ছিল না, সবাই জানে। ও ওকে ওকে। আর এই গজারি বনের মধ্যে সব কাজ হয়? হ্যাঁ, হয় প্রতিদিনই ওইখানে 2টা একটা করে হইতো, এখনো হচ্ছে। গাজীপুর গজারি বনটা যারা দেখেছেন তারা বুঝবেন যে যেটা বলছে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমি নিজে দেখেছি এবং আমার বিশ্বাস হয় যে এরকম কাজ আমি দেখিনি চোখে, বাট হলেও হতে পারে। আমরা গল্পে এখানে একটা পজ দিচ্ছি প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে আবারও ফিরবো। খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা আপনাদেরকে বলেছি শুরুতে, আবারও বলছি, সেটা হলো আমরা একটি বই বাজারে আনছি, যাহা বলিব সত্য বলিবর, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই, এবং যে বইটি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং সেজন্য ফোন করতে হবে রকমারি.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, রকমারি.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আরজে কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ওকে, আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেখানটায় ছিলাম বলুন। তারপর ওখান থেকে চলে আসি। তো এই যে 3টা মেয়ের কথা বলছি, এই 3টা মেয়ে কিন্তু আমাকে দেখে নাই কোনোদিন, মানে জাস্ট শুধু শুনছে যে এরকম এরকম, দেখেই নাই। তো সেম একই যে প্ল্যানটা আগে যে প্ল্যানটা নিয়েছি এইভাবে এই কাজটা করতে হবে, দেখি করা যায় কিনা। তো আমি ক্লায়েন্ট যে ফোন দিলাম যে আপনি এরকম এরকম, আমি তো আপনার সাথে মানে টাইম পাস করতে চাই। সেম আগের মতোই বললো। তো এই যে এইভাবেই মানে এক রাত্রে আমি 3 জনের সাথে
3টা ইয়েতে যাই। এই 3 বোনের সাথে একই রাতে একই সময় একই হোটেলে কন্ট্যাক্ট করেন কিভাবে আপনি? ফোনে ওরা রাজি হয় 3 জন একসঙ্গে এসব কাজ করার জন্য? না, হয় কি মানে 3টা বোন তো হচ্ছে এই কাজটা করে। হ্যাঁ, কোন বোন কোথায় যায় মানে এক বোন আরেক বোনের খবর রাখে না, এরকম আর কি। সো 3 বোনকেই আপনি আলাদা আলাদা ফোন করে একই জায়গায় টাইম দেন? একই জায়গায় টাইম দিয়ে, মানে রুম হচ্ছে ভিন্ন। আচ্ছা, মানে এটা আমি ওই যে ওইখানে যে দালাল থাকে ওদেরকে 500, 600 বা 1000 টাকা দিলেই মানে একদম ফ্রি বানায় নেওয়া যায়। মানে কি করব না করব, মানে কি কাজ করব, এগুলা ওরা জিজ্ঞেস করে না। তো আমি 3 জনকে একই ইয়েতে ডাকি, একই হোটেলে ডাকি। তারা আসে, তো আসার পরে সেই আগের মতোই মানে ওই যে ঘুমের ইকুলি খাওয়া, তারপরে ওই যে একটা করে মানে 3 জনকে একই সাথে একই সময় কিভাবে ম্যানেজ করেন? একই সময় না, একটা মেয়েরে মানে তারপরে ওই রুমের ইয়াটা লক করে আমি আরেক রুমে যাই, ওইটা করে আবার আরেক রুমে যাই, এরকম ভাবে 3টা এক রাত্রে। মাই গুডনেস, আমি কিভাবে এটা বিলিভ করবো? মানে এটা কিভাবে সম্ভব? পেশাদার খুনি হলেও তো এটা সম্ভব না। 3টাকে এটা না, এই যে আমাকে পেন দিতেছে যে টাকা দিতে হবে, না হলে আমরা ওই র্যাবকে খবর দিব। আপনি সেম বালিশ দিয়ে হত্যা করেছেন? না, ওদেরকে আমি একদম মুখ দৌড়ে, ঠিক আছে, হাত দিয়ে দৌড়ে করছে। এই জুস গুলো খাওয়ানোর পরে নাকি? জুস খাওয়ান নাই? জুস খাওয়াই নিছে। জুস তো খাবে কেন ওরা? কারণ ওরা তো কাহিনীটা জানতো যে আপনি ওদের মাকে হত্যা করেছেন। ওইগুলা জানে না, জুস খাওয়াইছি কিনা জানে না, শুধু জানতে পারছে যে এই কাজটা মানে আমার নামটা মানে জানে যে এমুকে করছে, ঠিক আছে। তো অমুকে করা লোকের সঙ্গে তো একটা ভয়ের ব্যাপার, ওরা জেনে শুনে কেন আপনার সঙ্গে যাবে এই কাজটা করবে? এটা তো আমার ফোনে কন্ট্যাক্ট করছে, আমাকে তো কোনোদিন দেখে নাই। আমার রুমের ভিতরে ঢোকার পরে ও আপনার ফেস দেখেনি কখনো? না, আমার ফেস কখনো দেখেনি। ও আচ্ছা, দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং কেস। ওকে, ফেস কখনো দেখে নাই, আমি ফোনে কন্ট্যাক্ট করছি। তো তারপর আমি জুস বলতে গেলে মানে এখানে করছি, মানে ওদের সাথে মানে একটার সাথে টাইম দিছি যে আমি তো এরকম কাজে ব্যস্ত, আমি 2 ঘন্টা পরে আসবো। তো বলতেছে ঠিক আছে। ও এরকম করে আপনি প্রত্যেকেই একই হোটেলে 3 জনকে আপনি ওই রাতে মেরে ফেলেন? হ্যাঁ। কোন প্রকার চিল্লাচিল্লি শব্দ কিচ্ছু না? ঠিক আছে, আমি পুরো প্রসেসটা রিভিল করতে চাচ্ছি না, কারণ এগুলো অনেক সময় ব্যাড প্র্যাকটিস হতে পারে। আপনি সামহাউ ওই 3 জনকে আপনি মেরে ফেললেন, এরপরে কি করেন আপনি? তো তারপরে বের হয়ে আসেন ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে। পরের দিন কি হয়? পরের দিন এটা যে কি হয়েছে আমি নিজেই জানি না। মারা গেছে ঠিক আছে, কিন্তু এটা কোন রকম বললাম না যে একটা ইতে যদি 5টা মেয়েও যদি মারা যায় আবাসিকে, তারপরে ওরা পুলিশকে কোনো খবর দিবে না, কিছুই করবে না, ওরা ওদের নিজের মতো করে এটা। কিন্তু ওরা নিজেরা তো সচেতন হয়ে যাওয়ার কথা, যে ধরনের ঘটনা র্যান্ডমলি ঘটতেছে, তারপর নিশ্চয়ই এখানে র্যান্ডমলি হচ্ছে কিনা জানি না, তবে আমি এই কাজগুলা করছি এখানে। আরো আগে এরকম হয়েছে কিনা আমি জানি না। ওকে, তো মানে আমি তো ফার্স্ট ওর মাকে মেরে ফেলার কতদিন পরে বাচ্চাদেরকে মারেন আপনি? মাকে মেরে ফেলার 14-15 দিন। তো 14-15 দিন আগে হলে তো হোটেলে সতর্ক থাকার কথা। না, এটা তো দূরত্বে, মানে ওই হোটেলে না, অন্য এক হোটেলে। ওই হোটেলে অন্য এক হোটেলে কি আপনি আগে যেতেন? জানাশোনা ছিল আপনার যে এই হোটেলে আমি এই কাজটা করব? তখন আমি আসলে এই এলাকায় কোন জায়গায় কি হোটেল আছে এটা আমার জানতে হবে, তো আমি জানলাম ডিটেইলস। আপনি জেনে শুনে বুঝে তারপরে স্টেপ নিলাম। বুঝে আপনি জানেন না লাশগুলোর কি হয়েছে? না, আমি জানি না। পরে এই মেয়েগুলো তো আপনার এলাকাতেই থাকতো? না, এইগুলো তো আমার এলাকায় থাকতো না। এইগুলার বাড়ি হচ্ছে। যখন আপনি এই কাজগুলো করতেছেন তখন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা কেমন? ওর সাথে কথা হচ্ছে, আমি চাকরিও করতেছি। চাকরি মানে ওই যে পোল্ট্রি ফার্মে চাকরি করতেছেন? পোল্ট্রি ফার্মে যাইতেছি, কথা বলতেছি, এই স্বাভাবিক নরমালি, কোন রকম নাই। আমি যে ভিতরে এই কাজগুলো করতেছি এটা জানে না। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রিয় শ্রোতা, যারা সিরিয়াল কিলার, যারা এই কাজটা করেন, তাদের যতগুলো স্টোরি যাহা বলিব সত্য বলিবতে এসছে, প্রত্যেকটাতেই আমার যে ফিলিংসটা হয়েছে আপনাদেরও সেই ফিলিংস। এটা কিভাবে সম্ভব? ও মিথ্যা কথা বলছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন মানুষ খুন করে কেন মিথ্যা কথা বলবে, এবং 9টা খুনের কথা সে লাখ লাখ মানুষের সামনে কেন স্বীকার করতে যাবে? এই যে বিষয়গুলো মানে আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় যে হাউ ইট ইজ পসিবল, বাট ইট হ্যাপেন। এটা হয় বলেই আমাদের চারিদিকে এত অনাচার আমরা দেখতে পাই। যাই হোক, আপনি এটা করলেন, তারপর কি হলো? তো তারপর এটা আর ফ্লাশ হয় না, এটা এইভাবেই থেকে যায়। তো এইভাবেই আর আমার গার্লফ্রেন্ডের সাথে কথা কন্টিনিউ চলতেই থাকে। তো আমি এদিক দিয়া ওই যে আবার ব্যবসা যেটা এটা আর করি না আমি, কারণ একবার তো দরাই খেয়ে গেলাম। তো আমার আর এটা মানে এটা আসে না যে আম্মু টাকা দিতে তারপর আমাকে ছাড়াই আনছে, তো আমি আর এই কাজে যাব না। তো এদিক দিয়ে আমার গার্লফ্রেন্ডকে আমি বুঝাইতেছি, মানে বোঝানোর মধ্যেই আছি যে তুমি আসলে এটা কইরো না। ও নেশা করতেছে, আমিও করতেছি, কিন্তু ও আবার ওই যে এইগুলো করতেছে, মানে খারাপ কাজ আছে। হ্যাঁ, এটাও আছে। তো আমি বুঝাইতেছি যে তুমি এই কাজটা করো না, এই কাজটা আসলে ঠিক না,
তো ও বলতেছে যে না আসলে এটা তো আমি জড়ায় গেছি, এটা মানে আমার করতে হবে, আর তাছাড়া আমার তো প্রতিদিনই নিতে হচ্ছে, তুমি তো আমাকে দিতেও পারতেছো না। পরে আমি ওর সাথে ফ্লাশ করলাম জিনিসটা, ওই মহিলাকে মেরে ফেলছি, প্লাস হচ্ছে সবগুলো জানালেন ওকে যে কি করছেন? ওকে আমি জানাইছি। শুধু মহিলাটা জানালেন নাকি সবগুলোই জানালেন? সবগুলোই জানাইছি, যে তোমার জন্য আমি একদিন রাগে বললাম আর কি, টোটাল 5টা খুনের ঘটনা বললাম, বললাম যে তোমার জন্য আমি এই করছি। ও এটা নিজে স্বাভাবিক ভাবে নিচ্ছে, খুব একটা বেশি উত্তেজিত দেখি নাই, মানে একদম স্বাভাবিক। তো আমার মাথায় আসলো যে স্বাভাবিক ভাবে নিল, কারণ কি আমাকে একদিন ফোনে বলতেছে যে আসলে তুমি যে কাজটা করছো, যে 4টা মানুষকে মারছো, মানে ওই ফ্রেন্ড বাদে, মানে মহিলা 3টা মেয়ে, ওই 4টা মানুষ একদমই নির্দোষ ছিল। আমি বলতেছি কেমন নির্দোষ, কেমন? ওই মহিলা আমাকে ব্ল্যাকমেল করে না, আমি ইচ্ছাকৃত ভাবে গেছি কাজে, ও ইচ্ছা করে গেছে এটাতে। তাহলে ভিডিও টিডিও এগুলা ও ফ্লাশ এমনিতেই বলছে, ফলস বলছে। তো মহিলাও তো বললো যে হ্যাঁ ভিডিওটা দিব না, আপনি মহিলার সঙ্গে চিল্লাচিল্লি করলেন। এই যে আমি গিয়ে বলছি, মহিলা জি দেয় বলছে, মানে মহিলা একটু টাইপের। আমি গিয়ে বলছি আপনি নাকি নাদিয়া ভিডিও করছেন? ওরা বলছে হ্যাঁ। নাদিয়ার সঙ্গে কি মহিলার কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল। তার মানে যে বিষয়টা এমনও হতে পারে যে নাদিয়া হয়তো বা ওনাকে আগে থেকে টাচ করে দিয়েছে, বা যে কোনো কারণেই হোক, জিদে বলুক বা যাই বলুক না কেন, মহিলা নাদিয়াকে সাপোর্ট করে গেছে। হ্যাঁ বলতেছে, মহিলা বলতেছে হ্যাঁ করছি তো কি হয়েছে, আমি দিব না হ্যাঁ। তো আমি নাদিয়াকে যখন বললাম, তো নাদিয়া বলতেছে যে আসলে তুমি তো কাজটা ভালো করে নাই, উনি তো আসলে নির্দোষ ছিল, মানে ভিডিও ছিল না, আমি আসলে নিজে ইচ্ছাকৃত ভাবে করছি এই কাজটা। তো আমি বললাম যে এতগুলা করলাম তোমার জন্য, তুমি এই মিথ্যা কথাটা তো না বললো পারতা, তুমি কেন আমার সাথে এরকম করলা? আমি তো তোমাকে রিয়েল ভালোবাসছিলাম, তোমাকে তো কোন রকম লুক দেখানো ভালোবাসিনি। পরে আমি অনেক চেষ্টা করছি ওকে মানে ফিরায় আনার জন্য। আর এইদিকে ওই যে আমাদের এখানে একটা নেতা আছে যিনি, উনি আমি এইখানে এই যে চাকরি করতেছি, তো ওই টাকা দিয়ে আমার হয় না, তো আমার কথা হচ্ছে পাশাপাশি কিছু একটা করতে হবে। তো আমি এক ফ্রেন্ডের মাধ্যমে জানছি যে ওনার এখানে গেলেই নাকি টাকা দেয়, মানে কোন রকম কাজ করতে হয় না, কিছুই না, গেলেই টাকা দেয়, যে আমি আপনার দলে আছি বা আপনার ইয়েতে আছে এটা বললেই উনি টাকা দেয়। তো গেলাম, তো দেখি ফার্স্ট টাইম উনি বললে ওনাকে যে ভাইয়া টাকা লাগবে, টাকা নাই, তো উনি 500, 1000, 800, 200 এরকম করে টাকা দিতেছে, কোন রকম ওনার কোনো বেনিফিট আসতেছে না দেখতেছে। তো একদিন বলতেছে যে আমি আমার আরেক ফ্রেন্ড, মানে 4-5 জন আছি এখানে, তো বলতেছে যে এরকম একজনকে তো মারতে হবে, এই কাজটা তোমাদের করে দিতে হবে, এটার জন্য তোমরা টাকা পাবা। তো আমি ফার্স্টে না করি, পরে বলতে আমার এক ফ্রেন্ডে বলতেছে যে সমস্যা কি, যদি ফাঁসা যায় কোন রকম প্রবলেম হয় তাহলে তো আমরা ফাঁসবো না, ফার্স্টে উনি ফাঁসবো। তো এরকম ভাবে লেবুতলা জায়গার নাম, ওইখানে ওই একটা নেতা ছিল, পরে ওনাকে করা হয়েছে, রাস্তায় ওনাকে অ্যাটাক করা হয়েছে, ওনাকে মারা হয়েছে। তো উনি আবার এই জিনিসটাকে নাটক সাজাইলো যে যে নেতাটাকে মারা হয়েছে ওনার এন্টি পার্টি মারছে, এরকম একটা নাটক সাজাইলো উনি। তো ওইখান থেকে মেরে আসার পরে আমাদেরকে টাকা দিচ্ছে, তো আমরা টাকা ভাগাভাগি করে নিচ্ছি। তো আমার ওই দিক দিয়ে হাত খালি, টাকা যাইতেছে, প্রতিদিনই টাকা লাগতেছে, আমার গার্লফ্রেন্ডেরও টাকা লাগতেছে, ওইখান থেকে টাকা পাইছি 10,000 টাকার মতন পাইছি। তো এরকম ভাবে ওই যে ফার্স্ট টাইম তো 3টা খুন করলাম, প্লাস হচ্ছে মহিলাকে খুন করলাম 4টা, 5টা টোটাল খুন। হ্যাঁ আমার ফ্রেন্ড মারলাম 5টা, আরেকটা মারলাম 6টা, এরকম ভাবে ওই নেতার জন্য মানে আরো বাদ বাকি 4টা খুন করা হয়েছে, উনি নিজে করাইছে। তো আমার একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে দোস্ত এবিসি রেডিওতে এরকম জেবিএসবিতে তো এরকম একটা প্রোগ্রাম হয়, তুই শুনোস না? আমি কই না, আমি তো শুনি না। কয়টা তুই শুনিস, প্রতি ইয়েতে হয়, বুধবার দিন নাকি কবে জানি হয় বলছে। তো আমি বলি রবিবারের দিন। হ্যাঁ, তো আমি বলি যে আমি তো এফএম রেডিও শুনি না। পরে ওর ফোন থেকে ও মানে কতগুলো এপিসোড দিল আমাকে ফোনে, তো আমি ওইগুলা শুনলাম, আমার ফ্রেন্ডের উৎসাহের কারণে এখানে আসছে আর কি। আচ্ছা, তো ওই গল্পগুলো আপনি শুনিয়েছেন, শোনার পরে আপনি মনে করেছেন যে আমি তো অনেক ভুল করতেছি, রং করতেছি, তো এটা তো আসলে ঠিক না। আর আমি এই পর্যন্ত যেই কয়টা স্টোরি শুনলাম, যে যারা জেবিএসবি তে আসলো শ্রোতা হয়ে, হ্যাঁ সবার লাইভ স্টোরি শুনলাম, যে শুনে একটাই মনে হলো যে এই কাজগুলা করে কেউ হ্যাপি নাই। আপনার লাইফের গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে যে গার্লফ্রেন্ডের কারণে আপনি এত বড় বড় ভুল করেছেন, সেই গার্লফ্রেন্ডকে আপনি নিজ হাতে মেরেছেন, তাকেও আপনি হত্যা করেছেন, সেটা আমরা বিরতির পর ফিরে এসে জানবো। ওকে, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, কারণ বিরতির সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM উইথ মি আরজে কিবরিয়া। আমরা আবারও ফিরে আসবো জেবিএসবি আনসেন্সর্ড এর একেবারে শেষ ভাগে। স্টে টিউনড। Royal Tiger Tree presents JBSB Uncensored. Royal Tiger Tree presents JBSB Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা সাগরের জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি। আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি, হ্যাঁ যেখানটায় ছিলাম। বলুন তারপর।
পরে ওই যে এপিসোড গুলা ডাউনলোড করে শুনি। তো শোনার পরে মানে মাথায় আসলো, মানে করলাম যে যারা এখানে আসছে এ পর্যন্ত শ্রোতা কেউ ভালো নেই। তো আর আমি তো এরকম ছিলামও না, আমার ফ্যামিলি ছিল একদম সাদামাটা, তো আমি কেন এরকম হব? তো আমি আমার গার্লফ্রেন্ডকে বলি যে আসলে তুমি কি ভালো হবা নাকি এরকমই করবা? তো ও আমাকে বলতেছে না আমি এরকমই করব। তো আমি করলাম যে ওকে তো আমি অনেক ভালোবাসি, অনেক। তো আমি করি যে ওর জন্য আমার লাইফে এত ঘটনা ঘটলো, কি করি? তো আমি ওকে অনেক বুঝাইছি। ও আমাকে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, তুমি আমাকে 5 মাসের মতো সময় দাও, আমি ভালো হয়ে যাবো, আমি আর এই কাজগুলো করবো না। তো আমি বলছি 5 মাস কেন, 5 দিনও সময় দেওয়া যাবে না তোমাকে, তুমি এক্ষুনি এইগুলা ছেড়ে দিবা। তো তারপরে আমি কিন্তু ওইখানে যে জব করতেছি এটা কিন্তু আমার আছেই। তো আবার আমার চিন্তা হচ্ছে যে ও তো আমাকে বলছিল যে তুমি যদি অনেক টাকা আর্ন করতে পারো, আমার ফ্যামিলির যোগ্য হতে পারো, তাহলে তুমি আমার ফ্যামিলিতে করবা, যাইতে পারবা, না হলে যাইতে পারবা না। তো আমি আবার ওই যে আমার ফ্রেন্ডের কথা বলছি, যে ফ্রেন্ড হ্যাচারিতে কাজ করে আমাকে চাকরি দিচ্ছে, ওই ফ্রেন্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওকে আমি বললাম যে আসলে কি প্রসেসে এগুলা করা হয়, যে মানে যে ডিমগুলা ফুটায় বাচ্চা বের হয়, কি প্রসেসটা। তো ওর কাছ থেকে জানি। তো জানার পরে আমি বাজার থেকে একটা মেশিন কিনি, ওই 4500 টাকা দিয়ে ডিম ফুটানো মেশিন কিনি আর কি। ডিম সংগ্রহ করে মেশিনে দেই, তো মোটামুটি ডিম বাচ্চা আসে। তো আমার একটা ইন্টারেস্ট জাগে যে সবকিছু বাদ দিয়ে যদি আমি এটা করি তাহলে তো আমার এখান থেকে ভালো বেনিফিট আসবে। তো সেই থেকে আমি তো ফার্স্টই বললাম ভাইয়া যে আমি যেটা করি এটা মানে একদম মনোযোগ দিয়ে করি। তো যে আসলে একটা মেশিন দেখলাম যে 2000 ডিম ধরে, এই মেশিনটার দাম হচ্ছে আপনার 2,40,000 টাকার মতো। তো আমি আমার ফ্যামিলিতে বললাম যে টাকা দাও, আমি এরকম। তো আমার ফ্যামিলিতে তো এর আগে লক্ষ লক্ষ টাকা মাইর খেয়েছে আমাকে দিয়ে, তো আমাকে টাকা দিবে না। পরে আমার কথা হচ্ছে যে আমি যেভাবে হোক এটা করবো, সাকসেস হবো এটা থেকে। তো আমি কি করলাম, আমি মেশিনটা মানে খুলে এটা প্লাস হচ্ছে ওইখানে হ্যাচারিতে যে মেশিন ছিল এইগুলো দেখলাম যে আসলে মেশিন কিভাবে তৈরি করে, কি কি মানে যন্ত্রাংশ ব্যবহার করে। তো তাদের টেকনোলজি ইউজ করে পরে আমি নিজেই বাসায় ওই মেশিন বানাই। ওইটা ক্যাপাসিটি হচ্ছে 2000। তো মোটামুটি 1600-1700 বাচ্চা মতন আসে। তো আমি দেখলাম যে ভালোই, যে মেশিনটা 2,40,000 মতন পরে, এটা আমি মাত্র 30-35,000 টাকা দিয়ে আমি বানাইতে পারছি। তো আমার ইন্টারেস্ট জাগে যে না আমি এটাই করব। তো আমি একে একে 3টা মেশিন তৈরি করি। তো এর ভিতরে আমার গার্লফ্রেন্ডকে আমি অনেক বুঝাই, কিন্তু পারি না। ও দেখি আর বড় বড় কাজ করে, ও গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন আবাসিকে যায়। তো আমি একদিন প্ল্যান নিলাম যে ওর জন্য আমি এত কষ্ট করলাম, এত আমার ফ্যামিলি থেকে মাঝখানে আমাকে বাসা থেকেও বের করে দিছিল যে তোমার মতো ছেলে আমার দরকার নেই। তো ওর জন্য আমি এত করলাম, তো ওরই আমি মেরে ফেলব। পরে কিভাবে কি করা যায়, আর ওর সাথে যে আমার রিলেশন এটা কিন্তু ওর ফ্যামিলিতে জানে না। আমার কয়েকটা ফ্রেন্ড জানে, তাও মানে এতটা গভীর যেটা জানে না। তো আমি ওকে ওই সেম আমার ফ্রেন্ডকে যেভাবে মারছি এভাবেই, মানে ওকে সন্ধ্যার পরে আমি ওই আমাদের এখানে একটা ফাঁকা জায়গা আছে ওই শেখের বাজারের পাশে, তো ওইখানে নিয়ে যায় যে চলো ঘুরতে যাই। তো ওইখানে নিয়ে আমি ওই যে আমার ফ্রেন্ডের মতো ওই কাজটা করি। কি করেন আপনি? ওই চাকু দিয়ে ওর গলা কেটে মানে আমি চলে আসি এখানে গাজীপুর এই শেখের বাজারের এখানে। শেখের বাজারে এখানে কি মানে জায়গাটা কেমন ছিল? জায়গাটা একদম ফাঁকা, ওইখানে মানে মানুষ মানে সন্ধ্যার পরে মানুষ খুব কম যায়, না যায় না বললেই চলে, ভুতুরে জায়গা। কবে করেছেন এই কাজটি? এটা করছে 2016 সালের ফার্স্টের দিকে। তারপর কি হলো কাজটি করার পরে? তো কাজটি করার পরে এই মেয়েটা যে এইগুলা করতো ওর ফ্যামিলি তো জানতো, তো এটা খুব বেশি এগিয়ে করে না, ওরা এইভাবে দামাচাপা দিয়ে দেয়। তো আর আমি এদিক দিয়ে যে ও চলে গেছে, ওকে মেরে ফেলছি, এখন আমি নিঃস্বাধীন। পরে আমি আমার যে বিজনেসটা আমি নিচ্ছি এটা আমি মনোযোগ সহকারে করা শুরু করি, কিন্তু আমি মাঝে মাঝে ঘুম থেকে আমি ঘুমাইতে পারি না, বুকে প্রচুর পরিমাণে ব্যথা হয় এগুলা যখন মনে হয় যে আমি। আর বাকি 3টা খুন কি ছিল? টোটাল তো 6টা শুনলাম আমরা, বাকি 3টা খুন ওইটা ওই যে নেতা করছে ফরমাইশি খুন। হ্যাঁ ওইগুলা আপনাকে পলিটিক্যাল পার্টি থেকে যারা টাকা দিত এই কাজগুলো না, শুধু ওনার পারপাস থেকে কাজ করাইছে, অন্য কোনো জায়গায় না। উনি আমাদেরকে বলছে 4-5টা ফ্রেন্ডকে বলছে যে এই কাজটা করে দিয়ে আসো, তোমরা টাকা পাবা। তো আমরা করে দিয়ে আসতাম, এটাই আর কি। তো আমি এই যে এখানে যে হ্যাচারি যে বিজনেসটা এটাই মনোযোগ সহকারে নেই করি। তো আমার মানে রাতে ঘুম হয় না, খুব কম ঘুম হয়, মানে ঘুম হয় না বললেই চলে। আগে আমি অনেক মানে আমার স্বাস্থ্য ভালো ছিল, এই টেনশন প্লাস হচ্ছে কি করলাম মানে বাজে স্বপ্ন দেখি, এইগুলা দেখে আমার মানে বুকে মাঝে মাঝে প্রচন্ড ব্যথা হয়,
প্রচুর ব্যথা হয় যে এগুলা মানে একটা মেয়ের জন্য আমি এই কাজগুলা করলাম, আমার মানে খুব কষ্ট হয়। তারপরে আপনাদের এখানে ফোন দিলাম আর কি। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। আর আমি আমাদের বাসার এই পাশে একটা মাদ্রাসা আছে, ওইখানে ওই যে এতিমখানা আছে, তো আমি প্রতিদিন ওইখানে ওই 30 জনের মতো মানে এতিম বাচ্চা আছে, ওদেরকে আমি প্রতিদিনের যে খাবার খরচ। আপনি এখনো ইয়াবা নেন? না, আমি এখন ইয়াবা নেই না। আমি ওইটা থেকে যে আপনাদের প্রোগ্রাম শোনার পরে আমি কিন্তু শুনছি অনেক আগে থেকেই, কিন্তু এই ফোন দিলাম কিছুদিন হলো। তো প্রোগ্রাম শোনার পর থেকে মানে ইয়া প্রমিস করলাম যে আমি আর ই করব না। তো অনেক কষ্টের পরে আমি এই রাস্তা থেকে বের হয়ে আসতে পারছি। 9টা মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হ্যাঁ, এই 9টা মানুষ বলতে গেলে ওই যে যেগুলা ওই খুনগুলা হচ্ছে মানে আমরা মিলে করছি। না, বুঝলাম। আপনি নিজে যে মানুষগুলোকে খুন করলেন, এই মানুষগুলোর তো একটা ভবিষ্যৎ ছিল, এই মানুষগুলোর উপরে তো কেউ না কেউ নির্ভর ছিল, এই মানুষগুলোর একটা পরিবার ছিল। এই জন্যই তো অনেক কষ্ট হয়, মাঝে মাঝে বুকে ব্যথা হয় প্রচুর পরিমাণে। তো তারপরে ওই যে আমি এখন আমার 3টা মেশিন আছে। বুঝলাম, আপনি এখন চেষ্টা করছেন ভালো হওয়ার জন্য। তো আমি এখন মান্থলি মোটামুটি ভালো টাকা ইনকাম করি। আর ওই যে আমাদের এখানে যে মাদ্রাসা আছে, মেয়েদেরকে বিশ্বাস করতে পারেন না? আমি ডিসিশন নিয়েছি যে লাইফে আমি আর কোনোদিন কোনো কারোর সাথে মানে সম্পর্কে জড়াবো না, এভাবেই থেকে যাবো। এখনো ভালোবাসেন যে মেয়েটাকে মেরে ফেলেছে? হ্যাঁ, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু মানে ও তো আমার সাথে ফ্লট করলো। প্রিয় শ্রোতা, যদি শব্দটা ব্যবহারই করি খুনি, তাহলে ওকে যদি আমরা এই শব্দটা ব্যবহারই করি মানে বলার জন্যই বলছি আর কি। নাটক সিনেমায় যেই খুনিদের যেই চরিত্র দেখা যায়, যে চরিত্রায়ন হয়, ভিলেনি যে চরিত্র রূপায়ণ হয়, আর বাস্তব জীবনে যারা এই কাজটা করে তাদের মধ্যে চরিত্র রূপায়ণের জায়গাটা থেকে বাস্তবতাটা আসলে অনেক অনেক দূরে। ও আমার সামনে বসে যেভাবে শান্তভাবে 9টা খুনের গল্প বলে গেছে, প্রথম দিকে আমার সঙ্গে কথা বলতে যেভাবে নার্ভাস হয়েছে, যে মানুষ 9টা খুন করতে পারে সে মানুষ আমার সামনে বসে কথা বলতে নার্ভাস ফিল করবে, সেটাই আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। কিন্তু এটাই সত্য যে ও 9টা খুন করেছে। ওর বলাটা যেমনটাই হোক না কেন, ও 9টা খুনের জন্য দায়ী। ওর কপাল ভালো কি মন্দ আমি জানি না, কারণ যারা অপরাধ করে তারা অবশ্যই অনেক বড় মাপের অপরাধী এবং তাদের শাস্তি অবধারিত। ও হয়তো আইনি ব্যবস্থার মাধ্যমে আসতে পারেনি, ও হয়তো আইনের ফাঁকফোকর দিয়ে কোনো না কোনো ভাবে বের হয়ে গেছে, কিন্তু ও কি ওর বিবেককে কখনো ক্ষমা করতে পারবে? বিবেককে আসলে ক্ষমা করা যায় না। আপনি লাখ লাখ মানুষের কাছে এই গল্পটা কেন বললেন? আমি এই জন্য বললাম যে আমি আসলে যে ভুলগুলা করলাম এইগুলা যেন আর কেউ না করে। আর আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই দেখছি যারা অনেক বেকার, ইয়াং, হ্যাঁ, ওরা টাকার কাছে জিম্মি। ওই বিভিন্ন লিডার বা বিভিন্ন ইরা বলে যে টাকা দিয়ে তো কনভিন্স করে, তো টাকার জন্য তো এইগুলা করে। তো আমি আসছি এই জন্য যে আমার গল্পগুলো শুনে কেউ যেন আর এই রাস্তায় না যায়, আমি যে ভুলগুলা করলাম এইগুলা যেন কেউ না করে, আর সবাই যেন তার নিজ নিজ চেষ্টা বা উদ্যোগে মানে নিজে স্বাবলম্বী হয়। শেষ হয়ে গেল আজকের মতো জেবিএসবি আনসেন্সর্ড উইথ মি আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছিল আমার টিমমেট মঞ্জুর, যাকে আপনারা পেয়েছেন সাউন্ডে। আগামী রবিবার রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরবো যাহা বলিব সত্য বলিবতে, এবং আগামী মাসের শেষ সপ্তাহে আবারও দেখা হবে জেবিএসবি আনসেন্সর্ডে। অনেক ভালো থাকুন। সবসময় বলি, একজনের ভুল 1000 জনের শিক্ষা হোক। আজকের মতো শুভরাত্রি।